আসসালামু আলাইকুম। আজকের ক্লাসে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। কেমন আছেন সবাই? ওয়ালাইকুম আসসালাম। জি আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনারা কেমন আছেন? সবাই ক্লিয়ার শুনতে পাচ্ছেন কিনা এবং দেখতে পাচ্ছেন কিনা আমাকে একটু কমেন্ট করে জানাবেন কাইন্ডলি। সবাই ক্লিয়ার শুনতে পাচ্ছেন কিনা এবং দেখতে পাচ্ছেন কিনা আমাকে একটু কমেন্ট করে জানাবেন। আজকে আমরা লসাগু গসাগুর শেষ ক্লাস করব, মানে লসাগু গসাগুর যেগুলো বাকি আছে আজকে আমি সব শেষ করে দেবো ইনশাআল্লাহ। আচ্ছা, যতটুকু বাকি আছে শেষ হবে ইনশাল্লাহ। আচ্ছা, সবকিছু ঠিক আছে? ওয়ালাইকুম আসসালাম। জি আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনারা কেমন আছেন? দেখেন, আমি গতদিন আপনাদেরকে একটা অঙ্ক করাচ্ছিলাম, সেই অঙ্কের সাথে রিলেটেড একটা অঙ্ক, যদিও এটা পরিমিতিতে আমি করাইছি, পরিমিতিতে এই অঙ্কটা আমি করাইছি, তারপরেও যেহেতু এখানে আমি নিয়ে আসছি, যদিও আবার বলছি এই অঙ্কটা লসাগু গসাগুর সাথে রিলেটেডই না, তবু এই অঙ্কটা আমি এখানে করাচ্ছি, যেহেতু গত ক্লাসে এই কনসেপ্টের একটু অংশ আমি করাইছিলাম, যদিও পরিমিতিতে এই অঙ্কটা আবার করাবো। ঠিক আছে? আচ্ছা, ক্লিয়ার বলছেন? এখানে বলছে একটি ঘরের মেঝে 26 মিটার লম্বা এবং 20 মিটার চওড়া। একটা ঘরের মেঝে, এটা হচ্ছে সেই মেঝে, হ্যাঁ, এই মেঝেটা হচ্ছে 26 মিটার লম্বা, তার মানে এদিকে 26 মিটার, এদিকে হচ্ছে 20 মিটার চওড়া, মানে প্রস্থ। বলছে 4 মিটার লম্বা এবং 2.5 মিটার চওড়া কয়টি মাদুর দিয়ে এই পুরো মেঝেটা ঢেকে দেওয়া যাবে। তার মানে এক একটা মাদুরের দৈর্ঘ্য 4 মিটার, খেয়াল করেন, এক একটা মাদুরের দৈর্ঘ্য 4 মিটার আর এই প্রস্থ হচ্ছে 2.5 মিটার। এরকম কয়টা মাদুর দিয়ে এই জায়গাটা পুরো ঢেকে দেওয়া যাবে? মাদুরের সংখ্যা বের করতে বলছে, এবং বলছে প্রতিটি মাদুরের দাম যদি 27.5 টাকা হয় তাহলে মোট কত খরচ হবে। তো দুইটা অঙ্ক তো একবার আসবে না, আসবে শুধু মাদুরের সংখ্যা অথবা মাদুর, মানে মোট কত টাকা খরচ হবে। ঠিক আছে? তো আমরা প্রথমে মাদুরের সংখ্যা বের করব। মাদুরের সংখ্যা দেখেন, যেহেতু আপনি এই মাদুর দিয়ে এরকম একটা একটা মাদুর দিয়ে এই জায়গাটা ঢাকবেন, তাহলে এই পুরো জায়গাটার যে ক্ষেত্রফল, এদিকে তাকান, এই পুরো জায়গাটার যে ক্ষেত্রফল, এই যে ক্ষেত্রফল, এই ক্ষেত্রফলটা ঢাকবেন কি দিয়ে? এই মাদুর দিয়ে। তাহলে এরকম কয়টা মাদুর লাগবে? তাহলে এই পুরো জায়গার ক্ষেত্রফলকে আমি যদি এরকম একটা মাদুরের ক্ষেত্রফল দিয়ে ভাগ করি, তাহলে এখানে কয়টা মাদুর পাওয়া যাবে লাগবে সেটা বেরোবে। তাহলে মাদুরের সংখ্যা ইজ ইকুয়াল টু, খেয়াল করেন, তাহলে মাদুরের, এটা কিন্তু লসাগু গসাগুর সাথে রিলেটেড কোনো অঙ্ক না। মাদুরের সংখ্যা ইজ ইকুয়াল টু এই ফ্লোরের মোট ক্ষেত্রফল, হ্যাঁ, এই মেঝের ক্ষেত্রফল, ঘরের মেঝের ক্ষেত্রফল ডিভাইডেড বাই একটি মাদুরের ক্ষেত্রফল। কারণ এই পুরো ক্ষেত্রফলকে একটা মাদুরের ক্ষেত্রফল দিয়ে ভাগ করলে পাবো এখানে এরকম কয়টা মাদুর লাগবে, বুঝছেন? একটি মাদুরের ক্ষেত্রফল। এখন দেখেন, তাহলে মেঝের ক্ষেত্রফল কেমনে পাবেন? মেঝের ক্ষেত্রফল মানে মেঝে যেহেতু আয়তাকার, তাহলে দৈর্ঘ্য গুণ প্রস্থ, দৈর্ঘ্য 26, প্রস্থ 20, তাহলে 26 × 20 ডিভাইডেড বাই একটি মাদুরের ক্ষেত্রফল। তো মাদুরও তো আয়তাকার বস্তু, তাই না? এই যে একটা মাদুরের 4 মিটার লম্বা, তার মানে একটা মাদুরের দৈর্ঘ্য 4 মিটার, প্রস্থ 2.5 মিটার, তাহলে মাদুরের দৈর্ঘ্য 4, প্রস্থ 2.5, তাহলে মাদুরের ক্ষেত্রফল হচ্ছে মাদুরের দৈর্ঘ্য ইন্টু মাদুরের প্রস্থ, তাহলে মাদুরের দৈর্ঘ্য ইন্টু
মাদুরের প্রস্থ, ব্যাস। এটা ক্যালকুলেশন করে যা আসবে সেটাই মাদুরের সংখ্যা। তো ক্যালকুলেশন করার সময় অনেকে বোকামি করে, এগুলা গুণ করে, এগুলা গুণ করে, তারপর ভাগ করে। কেন? কাটাকাটি করে দেন না, এই পয়েন্ট তুলে দেন। এই পয়েন্ট তুলে দিলে এই পয়েন্টের জন্য 1, পয়েন্টের পরে 1 ঘর, তাই একটা শূন্য। এবার দেখেন এই 4 দিয়ে এই 20 যাবে হচ্ছে 5 বার, এই 5 দিয়ে এই 25 যাবে হচ্ছে 5 বার, এই 5 দিয়ে 10 যাবে হচ্ছে 2 বার। তাহলে এই 2 আর এই 26 গুণ করলে 26 দুগুণ কত? 52। তার মানে মোট 52টা মাদুর লাগবে। এরকম কয়টা মাদুর লাগবে? মোহাম্মদ আব্দুল্লাহ, এটা যে ক্লাস নিলাম কয়েকদিন আগে যে 49তম বিসিএস এর জন্য কি কি পড়তে হবে এরকম গুরুত্বপূর্ণ অল্প কিছু টপিক বলে দিলাম যে, তাহলে আপনি তো গ্রুপে অ্যাক্টিভ না। গ্রুপে অ্যাক্টিভ থাকলে তো এগুলা মানে প্রশ্ন করার কথা না। তো সেদিন যে একটা ক্লাসই নিয়ে দিলাম যে মানে 49তম বিসিএস যারা প্রস্তুতি নিচ্ছেন তারা কিভাবে একটু অল্প সময়ের মধ্যে প্রস্তুতি নেবেন, সেদিন ক্লাসই তো নিয়ে দিলাম। আচ্ছা যাই হোক, তাহলে এরকম মাদুর লাগবে কয়টা? 52টা। এখন বলছে প্রতিটি মাদুরের দাম 27.5 টাকা হলে মোট কত খরচ পড়বে? তাহলে বুঝতেই পারতেছেন একটা মাদুর, এরকম 52টা মাদুর লাগবে এটা ঢাকতে। তাহলে মোট কত খরচ পড়বে? তাহলে একটা মাদুরের দাম যদি 27.5 টাকা হয়, তাহলে এরকম 52টা মাদুরের দাম কত হবে? তার মানে এই 52 দিয়ে 52কে আপনি এই 52টা মাদুরের সংখ্যাকে একটা মাদুরের দাম দিয়ে গুণ করলে মোট কত খরচ পড়বে পেয়ে যাবেন। তাহলে একটা মাদুরের দাম 27.5 টাকা, অতএব 52টি মাদুরের দাম 27.5 × 52। ঠিক আছে? তাহলে মোট খরচ দেখেন, তাহলে মোট খরচ ইজ ইকুয়াল টু কত? 52 × 27.5। তো এটা গুণ করতে যায় আবার অনেকে ঝামেলা হতে পারে। ঝামেলার কিছু নাই, আপনি দশমিক তুলে দেন। দশমিক তুলে দিলে কি হবে? দশমিক তুলে দিলে দশমিকের জন্য 1, দশমিক পরে 1 ঘর, তাই একটা শূন্য। ঠিক আছে? এবার কাটাকাটি যায়, দেখেন কাটাকাটি করলে এটা 5 দিয়ে কাটা যায়, 5 দুগুণী 10, আর এটাকে 5 দিয়ে কাটলে 5 5 25, 5 5 25। দেখেন 5 5 25 থাকলো 2, 2 এর পরে 5, 5 5 25 মানে 55। আর এই 2 দিয়ে এটা যাবে 26 বার। এবার 26 আর 55 গুণ করলে যা হয়, তাহলে 55 আর 26 গুণ করেন। এই যে 5 6 30 এর শূন্য হাতে 3, এই যে 5 6 30, 5 দুগুণী 10, 30 আর 10 40, 40 আর 3 কত? 43 হাতে 4। এবার 5 দুগুণী 10, 10 আর 4 কত? 14। তাহলে 1430 টাকা, তাহলে টোটাল 1430 টাকা লাগবে। ঠিক আছে? তার মানে মাদুর লাগবে হচ্ছে 52টা, আর টাকা লাগবে হচ্ছে মোট 1430। আমি আবার বলছি এটা লসাগু গসাগুর অঙ্ক না, বাট গত ক্লাসে আমরা এই টোটাল ক্ষেত্রফলকে একটা টাইলসের ক্ষেত্রফল দিয়ে ভাগ করে কয়টা টাইলস লাগবে এরকম একটা অঙ্ক করছিলাম বলে এটা করে দিলাম। আচ্ছা, এবার আমি করবো হচ্ছে র্যান্ডম প্রবলেমস 57 পরে। এটা ছিল র্যান্ডম প্রবলেমস, এটা র্যান্ডম প্রবলেমস 57। খেয়াল করেন এই যে র্যান্ডম প্রবলেমস এর শীট, র্যান্ডম প্রবলেমস এর মোট 57টা অঙ্ক লসাগু গসাগুর। এই 57টা অঙ্কের শীট 21 নাম্বার ক্লাসের ক্যাপশনে দেওয়া আছে। 21 নাম্বার ক্লাসের ক্যাপশনে এই র্যান্ডম প্রবলেমস এর শীটটা দেওয়া আছে, আপনারা একটু দেখে নেবেন। ঠিক আছে? এখন আমরা দেখবো আমাদের বইয়ের 113 114, আমাদের বইয়ের 113 114। খেয়াল করেন আমাদের যে লেকচার বুক আছে না, সেই লেকচার বুকের 113 114। দেখেন এই যে 113, আমি আপনাদের বলছিলাম যে এই অঙ্কের ভাষাগত একটু ত্রুটি মনে হচ্ছে, কিন্তু না, এই অঙ্কের ভাষাগত কোনো ত্রুটি নাই, অঙ্কে ঠিকই আছে, জাস্ট একটু বুঝে নিতে হবে। আমি ব্যাপারটা বলছি, দেখেন সবাই একটু মনোযোগ দেন, এই টাইপের কোশ্চেন খুবই ইম্পর্টেন্ট। হ্যাঁ, এই টাইপের প্রশ্ন পরীক্ষাতে আসে, প্রচুর আসে। একটি লোহার পাত ও একটি তামার পাতের দৈর্ঘ্য যথাক্রমে 672 সেন্টিমিটার ও 960 সেন্টিমিটার। পাত দুটি থেকে কেটে নেওয়া একই মাপের, এটা একটি মাপ না, এটা হবে একই মাপ। বইয়ে একটু কারেকশন হবে, এটা একটি মাপ না, এটা হবে একই মাপের। একই মাপের সবচেয়ে বড় টুকরার দৈর্ঘ্য কত হবে? আর প্রত্যেক পাতের টুকরার সংখ্যা নির্ণয় করুন। সবাই একটু মনোযোগ দিয়ে অঙ্কটা একটু বোঝার চেষ্টা করেন। হ্যাঁ, আচ্ছা, আপনার কাছে একটা লোহার পাত আছে, এই যে এটা একটা লোহার পাত, মানে একটা রড মনে করেন, রড। এই লোহার পাত বা রডের দৈর্ঘ্য হচ্ছে 672 সেন্টিমিটার। ঠিক আছে? আর একটা আছে তামার পাত, এই তামার পাতের দৈর্ঘ্য বা তামার একটা রড, হ্যাঁ, এটার দৈর্ঘ্য হচ্ছে 960 সেন্টিমিটার। তাহলে এটা হচ্ছে 672, এটা হচ্ছে 960। কোশ্চেনে বলছে পাত দুটি থেকে, মানে এই পাত থেকে এবং এই পাত থেকে কেটে নেওয়া একই মাপের সবচেয়ে বড় টুকরার দৈর্ঘ্য কত হবে। তার মানে এখান থেকে আমি একটা পাত কেটে নেব এবং এখান থেকে একটা পাত কেটে নেব, এবং এই পাত দুইটা, পাত মানে একটা টুকরা, পাত মানে টুকরা, মানে এখান থেকে একটা টুকরা কাটবো, এখান থেকে একটা টুকরা কাটবো, কিন্তু ওই টুকরা দুটার মাপ সেম হবে, মানে এটা যতটুকু হবে এটাও ততটুকু হবে। বলছে এরকম সবচেয়ে বড় কত মাপের টুকরা এখান থেকে কেটে নেওয়া যাবে। মনে রাখবেন, আপনি যখন এই পাত আর এই পাতকে যখন টুকরা টুকরা করবেন, এদিকে তাকান, এই পাত এবং এই পাতকে টুকরা টুকরা করে কাটবেন। হ্যাঁ, এই পাতকেও টুকরা টুকরা করবেন, এই পাতকেও টুকরা টুকরা করবেন।
টুকরা টুকরা করার সময় এই পাত এবং এই পাতের ওই দুই টুকরা, মানে এই পাতের টুকরাগুলো যে সাইজের হবে এই পাতের টুকরাগুলো সেই সাইজের হবে। হ্যাঁ, এরকম এই দুইটাকে সম্পূর্ণ টুকরা টুকরা করে কাটবেন। এই কোশ্চেনে কিন্তু বলা নাই যে পুরো দুই পাতকে টুকরা টুকরা করে কাটবো, কিন্তু বুঝে নিতে হবে যে এই দুইটা পাতকে আমরা টুকরা টুকরা করে কাটবো এবং প্রত্যেকটা টুকরা, এই পাত থেকে যে টুকরাটা কাটবো আর এই পাত থেকে যে টুকরাগুলো করব, প্রত্যেকটা টুকরার দৈর্ঘ্য সমান হবে। তাহলে সর্বোচ্চ কত, মানে সবচেয়ে কত বড় বড় টুকরা করা যাবে সেই দৈর্ঘ্যটা চাইছে, মানে সবচেয়ে বড় কত টুকরা করা যাবে। আমি যদি মনে করি যে এইটা প্রত্যেকটা পাত হবে 1 সেন্টিমিটার করে, এদিকে দেখান, এর প্রত্যেকটা টুকরা হবে 1 সেন্টিমিটার করে, এর প্রত্যেকটা টুকরা হবে 1 সেন্টিমিটার করে, হবে না? হবে, সমান দৈর্ঘ্য, এটা 1 সেন্টিমিটার, এটা 1 সেন্টিমিটার। আমি যদি বলি এর প্রত্যেকটা টুকরা 2 সেন্টিমিটার করে হবে, এর প্রত্যেকটা টুকরা 2 সেন্টিমিটার করে হবে, তাও হবে, মানে সমান দৈর্ঘ্যের পাত কাটা যাবে, কারণ 2 দিয়ে এটাও ভাগ যায়, 2 দিয়ে এটাও ভাগ যায়। কিন্তু প্রশ্ন হচ্ছে ছোট ছোট চাইনি, বলছে সবচেয়ে কত বড় মাপ, একই মাপের সবচেয়ে বড় টুকরা, মানে এইখান থেকে যতটুক কাটবো এখান থেকেও ততটুক কাটবো, মানে প্রত্যেক টুকরা, এই দুটাকে টুকরা টুকরা করবো, এই পাতের টুকরাগুলোর সাইজ আর এই পাতের টুকরাগুলোর সেম সাইজ হবে, একই সাইজ হবে। বলছে এরকম সবচেয়ে বড় বড় এই টুকরাগুলো সবচেয়ে বড়, মানে সবচেয়ে বড় কত টুকরা করা যাবে, মানে বড় সাইজের টুকরা। এখন প্রশ্ন হচ্ছে এটা আমরা কিভাবে সলভ করব। দেখেন, আপনি এখান থেকে যে টুকরাটা কাটবেন, মনে করেন যে এই যে এইটুক, তাহলে এখান থেকেও কিন্তু আপনি এইটুক কাটবেন, আবার এখান থেকে আর এই যে এরকম এতটুক, মানে এরকম টুকরা টুকরা করবেন, এরকম টুকরা টুকরা করবেন। তাহলে এরকম প্রতিটা টুকরার দৈর্ঘ্য এটারও যা হবে এটারও তাই হবে। তাহলে এই সবচেয়ে বড় টুকরা, মানে সবচেয়ে বড় মাপের দৈর্ঘ্য কত টুকরা করা যাবে। সবচেয়ে বড় কথা কি জানেন, এই মানে এখান থেকে যে টুকরাটা কাটবেন, এদিকে তাকান, এই রডটাকে যে টুকরা টুকরা করবেন, এই প্রত্যেক টুকরার দৈর্ঘ্য, প্রতিটা টুকরার দৈর্ঘ্য যা হবে সেই মান দিয়ে এই মানটা ভাগ যেতে হবে, না হলে টুকরা টুকরা করা যাবে না। কেন? মনে করেন আপনার কাছে একটা রড আছে, এটা হচ্ছে 25 সেন্টিমিটারের রড, মনোযোগ দেন, 25 সেন্টিমিটারের রড। এখন আপনি এটাকে টুকরা টুকরা করতে চাচ্ছেন, আপনি প্রত্যেক টুকরার দৈর্ঘ্য যদি 5 সেন্টিমিটার করে করেন তাহলে এটা 5 টুকরা হবে। কিন্তু একজন বলে যে ভাই এটা 4 সেন্টিমিটার করে টুকরা করেন তো, আপনি বলবেন হবে না। কেন? কারণ এই 4 সেন্টিমিটার দিয়ে 25কে ভাগ করা যায় না। তার মানে 4 সেন্টিমিটারের টুকরা করলে এই 25 সেন্টিমিটারের রড 6 টুকরা হবে, 4 6 24 সেন্টিমিটার হয়ে যাবে, আর 1 সেন্টিমিটারের টুকরা এতটুক থেকে যাবে। বলেন যে ভাই এটা করা যাবে না। তার মানে সোজা কথা, কোনো একটা রডকে কেটে টুকরা টুকরা করতে গেলে প্রত্যেক টুকরার যে সাইজ, ওই প্রত্যেক টুকরার সাইজ দিয়ে যদি এই পুরো দৈর্ঘ্য ভাগ যায়, তাহলে সেই সাইজের টুকরা করলে লাস্টে যায় কোনো অপচয় হবে না। বুঝছেন ব্যাপারটা? ইয়েস। তার মানে আমি যদি এখান থেকে 5 সেন্টিমিটার করে একটা টুকরা করি, এই 5 সেন্টিমিটার দিয়ে কিন্তু 25 ভাগ যায়, তার মানে এটা 5টা টুকরা হবে। মনে করেন একটা রডের দৈর্ঘ্য হচ্ছে 40 সেন্টিমিটার। আপনি বললেন যে এই রডটা টুকরা টুকরা করেন তো, আপনি বললেন যে আচ্ছা এই রডটা আমি 8 সেন্টিমিটার করে টুকরা করবো, তাহলে কি হবে? হ্যাঁ, 5 টুকরা হবে, কারণ এই 40 সেন্টিমিটার 8 দ্বারা বিভাজ্য। মানে সোজা কথা, আপনি কোনো একটা রডকে কেটে বা কোনো একটা পাতকে কেটে যদি টুকরা টুকরা করতে চান, তাহলে প্রত্যেক টুকরার যে দৈর্ঘ্য, এই প্রত্যেক টুকরার দৈর্ঘ্য টোটাল দৈর্ঘ্যকে যদি ভাগ করতে পারে, তাহলে টুকরা টুকরা করলে লাস্টে যায় কোনো পাতের, মানে কোনো অপচয় হবে না। ইয়েস। তাহলে এটাই বলছে যে সবচেয়ে বড় কত মাপের টুকরা আমি এখান থেকে আর এখান থেকে কেটে নিব, সবচেয়ে বড় কত মাপের টুকরা। তাহলে আমি কি বলছি, আমি যে টুকরার যে দৈর্ঘ্য, যে প্রত্যেক টুকরার যে দৈর্ঘ্য হবে সেই দৈর্ঘ্য দিয়ে এটা ভাগ যেতে হবে। তাহলে কোশ্চেনে বলছে এইখানকার প্রত্যেক টুকরার দৈর্ঘ্য যা হবে এইখানকার প্রত্যেক টুকরার দৈর্ঘ্য তাই হবে। তার মানে এই টুকরার যে দৈর্ঘ্য হবে সেই টুকরার দৈর্ঘ্যটা এটাকে ভাগ করতে পারবে, আবার এই টুকরার যে দৈর্ঘ্য, এই দৈর্ঘ্যটা এটাকে ভাগ করতে পারবে। কারণ এই প্রত্যেক টুকরার দৈর্ঘ্য না, এই পুরো দৈর্ঘ্য যদি ভাগ যায় তাহলে টুকরা টুকরা করলে লাস্টে কোনো অপচয় ঘটবে না। আর কেউ কি চায় অপচয় করতে? না। তাহলে ধরেই নিতে হবে কোনো অপচয় হবে না। তার মানে এই প্রত্যেক টুকরার দৈর্ঘ্য দ্বারা এই পুরো যে দৈর্ঘ্য সেটাকে ভাগ যেতে হবে। ইয়েস। তাহলে যেহেতু টুকরার যে দৈর্ঘ্য সেটা এই রডেরও যে সাইজ হবে, এই রডেরও সেই সাইজ হবে, সুতরাং এই টুকরার দৈর্ঘ্য দ্বারা এই দৈর্ঘ্য ভাগ যাবে, এই টুকরার দৈর্ঘ্য দ্বারা এই দৈর্ঘ্য ভাগ যাবে। তার মানে সোজা কথা, এখান থেকে আর এখান থেকে যে আমি বড় সাইজের যে টুকরাটা কেটে নিব, সেই টুকরার সাইজ, সেই টুকরার সাইজের যে দৈর্ঘ্য, সেই দৈর্ঘ্য দ্বারা এই 672ও ভাগ যাবে, 960ও ভাগ যাবে। তার মানে টুকরার যে সাইজ হবে সেই টুকরার সাইজ এটাকেও ভাগ করতে পারবে, এটাকেও ভাগ করতে পারবে। তাহলে তার মানে টুকরার যে সাইজ, সেই টুকরার সাইজের দৈর্ঘ্য একেও ভাগ করবে, একেও ভাগ করতে পারবে। তাহলে টুকরার সাইজের দৈর্ঘ্যটা কি হবে? তার মানে টুকরার সাইজের দৈর্ঘ্যটা এমন সংখ্যা হবে যা একেও ভাগ করতে পারে, একেও ভাগ করতে পারে।
তাহলে যে জিনিসটা একেও ভাগ করতে পারে একেও ভাগ করতে পারে সে কি? সে হচ্ছে এদের দুজনের গসাগু। ইয়েস, তাই আমরা বের করব। আর অঙ্কে বলছে সবচেয়ে বড় সাইজের টুকরা, কারণ এই দুইজনকে ভাগ করতে পারে এরকম অনেক সংখ্যা আছে। দুইও কিন্তু এদের দুজনকে ভাগ করতে পারে। তার মানে প্রত্যেক টুকরার দৈর্ঘ্য যদি 2 সেন্টিমিটার নেই তাহলেও কিন্তু চলবে। আমি যদি 3 সেন্টিমিটার নিই প্রত্যেক টুকরার দৈর্ঘ্য, 3 কিন্তু একেও ভাগ করতে পারে একেও ভাগ করতে পারে, তাহলে 3 সেন্টিমিটার নিলেও কিন্তু টুকরা টুকরা করা যাবে। কিন্তু কোশ্চেনে বলছে সবচেয়ে বড় সাইজের, মানে এই টুকরার দৈর্ঘ্য সবচেয়ে কত বড় সাইজ নেওয়া যাবে। তার মানে টুকরার যে সাইজটা হবে সেই সাইজ দিয়ে একেও ভাগ করা যাবে একেও ভাগ করা যাবে। তার মানে টুকরার যে সাইজ সেই সাইজটা হবে এই দুজনের গসাগু। কেন? কারণ এই দুইজনকেই যে ভাগ করতে পারে এরকম সবচেয়ে বড় সংখ্যা নিতে হবে, তাই না বিষয়টা? কারণ সবচেয়ে বড় সাইজের দৈর্ঘ্য, তার মানে এই দৈর্ঘ্যটা এমন হবে যেটা সবচেয়ে বড় সাইজের দৈর্ঘ্য এবং এদের দুইজনকে ভাগ করতে পারবে। তাই এদের দুইজনকে যে ভাগ করতে পারে এরকম সবচেয়ে বড় সংখ্যা কি? এদের দুজনের গসাগু। ইয়েস, তাই এই দুইটা দৈর্ঘ্যের গসাগু বের করলে টুকরার দৈর্ঘ্য বেরোবে। আমার কথা কি বুঝছেন? প্লিজ, এতক্ষণ ধরে বুঝালাম, কি যে বুঝালাম, ফ্যান চলতেছে আমি মনেই নাই। হ্যাঁ, ফ্যানের শব্দ হচ্ছে, শো শো শব্দ। আপনারা কি বুঝছেন? তার মানে সোজা কথা এই টাইপের কোশ্চেন যদি আসে যে আপনার কাছে কিছু 2টা পাত আছে বা 3টা পাত আছে, ওই পাতগুলা থেকে আমি একটা দৈর্ঘ্য কেটে নিব। হ্যাঁ, কেটে নেওয়া যে পাত কেটে নিব যতটুকু, সেটা সর্বোচ্চ কত দৈর্ঘ্যের অংশটা আমি কেটে নিতে পারবো উভয় পাত থেকে। যে অংশটা আমি কেটে নিব, এদিকে তাকান, মানে এই প্রত্যেক টুকরা, এই টুকরাগুলার যে দৈর্ঘ্য, সেই দৈর্ঘ্যটা হবে সর্বোচ্চ কত দৈর্ঘ্য নিতে পারবো, সেটা হচ্ছে এই যে এই পুরো যে পাতগুলো আছে না, এই পাতের যে দৈর্ঘ্যগুলো দেওয়া আছে তাদের গসাগুর সমান। তার মানে সবচেয়ে বড় টুকরার দৈর্ঘ্য হবে 672 এবং 960 গসাগু এর সমান। ঠিক আছে, তাহলে সবচেয়ে বড় টুকরার দৈর্ঘ্য 672 এবং 960 গসাগু। ঠিক আছে, তাহলে 672, খেয়াল করেন, 672 আর 960 এই দুজনের গসাগু। তাহলে প্রথমে 2 দিয়ে কাটা যায়, 2 দিয়ে কত বার যাচ্ছে? এই 67-র মধ্যে দেখেন 33 দুগুণী 66, বা 3 দুগুণী 6, 36 দুগুণী 72। বা আমি দেখতে পাচ্ছি 4 দিয়ে কাটা যায়, তাহলে বড় সংখ্যা 9 দিয়ে কাটা যায় কিনা দেখেন তো। 9 দিয়ে 6 7, আচ্ছা 4 দিয়ে কাটা যায়, আচ্ছা 2 দিয়ে করেন যান। 3 দুগুণী 6, 36 দুগুণী 72, 48 দুগুণী 96 আর এই 0, আবার 2 দিয়ে যাচ্ছে। 16 দুগুণী 32, থাকলো 1, একের পরে 6, 16 দুগুণী 32, আচ্ছা 8 দুগুণী 16, আচ্ছা এখানে গেছে 24 দুগুণী 48, আবার দেখি 2 দিয়ে যাচ্ছে। 8 দুগুণী 16, 4 দুগুণী 8, 12 দুগুণী 24, একটা 0, আবার 2 দিয়ে যাচ্ছে। গসাগু বের করতে গেলে কি করতে হবে? দুইজনকেই যতক্ষণ ভাগ করা যায় ততক্ষণ করতে থাকতে হবে। 84, 42 দুগুণী 84, 6 দুগুণী 12, 0, আবার 2 দিয়ে যাচ্ছে। 21 দুগুণী 42, 30 দুগুণী 60, এবার 2 দিয়ে যায় না কিন্তু 3 দিয়ে যায়। 3 7 21, 3 10 30, আর ভাগ করা যায় না। দেখেন, তাহলে এই সবাইকেই ভাগ করে, এই দুইজনকেই ভাগ করতে পারছে, এইটা ভাগ করতে পারছে, এইটা ভাগ করতে পারছে, এইটা, মানে এতক্ষণ পর্যন্ত আমি দুইজনকেই ভাগ করতে পারছি। তাই যতক্ষণ পর্যন্ত সবাইকে ভাগ করা যায় সেইগুলা গুণ করলে গসাগু পাওয়া যায়। তাহলে এগুলো গুণ করেন, 2 দুগুণী 4, 4 দুগুণী 8, 8 দুগুণী 16, 16 দুগুণী 32, 3 32-এ কত? 32 গুণ 3, 3 দুগুণী 6, 3 3 9, 96। তার মানে সোজা কথা 96 সেন্টিমিটার, মানে এই 672 আর 960-এর গসাগু হচ্ছে 96। হ্যাঁ, সুতরাং এই দুইটা পাত থেকে আমি সর্বোচ্চ 96 সেন্টিমিটার দৈর্ঘ্যের টুকরা যদি করি তাহলে কোনো রড অপচয় হবে না। আমার কথা কি বুঝছেন কিনা বলেন? কথাটা ক্লিয়ার হয়েছে কিনা বলেন প্লিজ, কাইন্ডলি একটু রেসপন্স করতে হবে। কথাটা কি বুঝছেন? মানে 96 সেন্টিমিটার করে যদি আমি টুকরা করি তাহলে এখান থেকে কোনো রড অপচয় হবে না। তার মানে সবচেয়ে বড় টুকরা, দুই জায়গা থেকে কেটে নেওয়া সবচেয়ে বড় টুকরার দৈর্ঘ্য হচ্ছে 96 সেন্টিমিটার। 96 সেন্টিমিটার হয়েছে। এখন বলছে প্রত্যেক পাতের টুকরার সংখ্যা নির্ণয় করুন। এই জায়গাতে আসেন, এই যে প্রত্যেক পাতের টুকরা সংখ্যা নির্ণয় করুন। তাহলে আমাদের উত্তর হচ্ছে 96 সেন্টিমিটার। এই কোশ্চেনে এই যে পরের যে পরবর্তী যে পার্টটুকু আছে না, এই পার্টটুকু কিন্তু এই কোশ্চেনের মানে উত্তর দেওয়া নাই, উত্তর কিন্তু দেওয়া নাই। এখানে উত্তর যে দেওয়া আছে না অপশনে, এটা হচ্ছে যে প্রত্যেক সবচেয়ে বড় মাপের যে টুকরা, সেই টুকরার দৈর্ঘ্য 96 সেন্টিমিটার। এখন বলছে প্রত্যেক পাতের টুকরার সংখ্যা নির্ণয় করুন। কারণ এই যে পাত, এই পাতটাকে তো টুকরা করছি, প্রত্যেক টুকরার দৈর্ঘ্য কত? 96। তাহলে এরকম কয়টা টুকরা হবে? মানে এটাকে কাটলে কয়টা টুকরা হবে, আর এইটাকে কাটলে কয়টা টুকরা হবে? এরকম প্রত্যেক পাতের টুকরার সংখ্যা মানে কি? এই পাতগুলোকে তো টুকরা করছি আমরা, বের করলাম এতক্ষণ কি জানেন? এটাকে, এই দুইটা পাতকে যে টুকরা করছি না, প্রত্যেক টুকরার দৈর্ঘ্য 96 সেন্টিমিটার। তাহলে এরকম কয় টুকরা হবে? তাহলে টোটাল দৈর্ঘ্য হচ্ছে 672। তাহলে টোটাল দৈর্ঘ্যকে এক খণ্ডের দৈর্ঘ্য দিয়ে ভাগ করলে এখানে কয় খণ্ড হবে সেটা পাবো। আবার এই টোটাল দৈর্ঘ্যকে এই এক খণ্ডের দৈর্ঘ্য 96 দিয়ে ভাগ করলে আমি পাবো এটাকে কয় খণ্ড হবে। ইয়েস, তার মানে এই যে 672
খেয়াল করেন, এই যে 672 হচ্ছে টোটাল দৈর্ঘ্য, এই 672 কে প্রত্যেক খণ্ডের দৈর্ঘ্য কত? 96। তাহলে 96 দিয়ে ভাগ করলে আমি পাবো এখানে কয় খণ্ড হয়েছে? কয় খণ্ড হয়েছে? 7 খণ্ড। 7 খণ্ড। 672 কে 96 দিয়ে ভাগ করলে 7 খণ্ড হবে, কাটাকাটি করলেই হবে। আর এখানে টোটাল দৈর্ঘ্য হচ্ছে 960। এই 960 কে এক খণ্ডের দৈর্ঘ্য কত? 96। 96 দিয়ে ভাগ করলে কত হবে? এই যে 96 দিয়ে 96 মধ্যে যাবে একবার, আর এই 0, 10 খণ্ড। তার মানে সোজা কথা, এই পাত থেকে হবে হচ্ছে 7 খণ্ড, এই পাত থেকে হবে 10 খণ্ড। বুঝছেন? 7 খণ্ড 10 খণ্ড। এখন অনেকে আমাকে প্রশ্ন করবে যে ভাই, এই যে 672 কে 96 দিয়ে ভাগ করে যে একবারে 7 লিখলেন, এই অন্তর অন্তর এই অন্তর অন্তর এই দরজা আটকা দিতে বললাম না? হ্যাঁ, দরজা আটকাই দাও। আচ্ছা, এখন অনেকে বলবে 672 কে 96 দিয়ে ভাগ করলে যে 7 হয়, এটা কি করে হইলো? দেখেন, আপনি যদি মনে করেন যে এটা দিয়ে ভাগ করবেন, এটা তো সহজ, সমস্যা নেই, কাটাকাটি করলে এটা আসবে, তাই না? 672 কে দেখেন, 672 ডিভাইড বাই 96, 2 দিয়ে কাটেন, সরাসরি পারছেন না, 2 দিয়ে কাটেন। 2 দিয়ে কাটলে এটা যাবে 48 বার, 2 দিয়ে কাটলে যাবে হচ্ছে 3 দুগুণী 6, 36 দুগুণী 72। 48 কে 2 দিয়ে কাটলে যাবে 24 বার, আর এটাকে 2 দিয়ে কাটলে 16 দুগুণী 32, থাকলো 1, 8 দুগুণী 16। এই 24 কে 2 দিয়ে কাটলে হচ্ছে 12 বার, আর এটাকে 2 দিয়ে কাটলে হচ্ছে 8 দুগুণী 16, 4 দুগুণী 8। এবার 12 দিয়ে এটাকে কাটলে 7 12 তে 84, এই যে 7। কিন্তু যারা একটু চালাক চতুর, তারা কিন্তু এই লাইনেই বুঝে গেছে কোনটা কয় টুকরা হবে। দেখেন, এই যে 672, এই 672 কে প্রথমে 2 দিয়ে ভাগ করছেন, তারপরে 2 দিয়ে, তারপরে 3 দিয়ে, তারপরে 2 দিয়ে, তারপরে 2 দিয়ে, তারপরে 3 দিয়ে, লাস্টে যে 7 থাকছে না, এই 7ই কিন্তু ওই যে সেই ভাগফল। বুঝছেন কি ব্যাপারটা? এই 7ই ওই যে লাস্টে থেকে গেছে 7, এই যে 7 টুকরা, ওই যে। তার মানে আমার আলাদা করে ভাগ করার দরকার নাই, কয় টুকরা হবে লাস্টে যে অংশ থেকে যাবে ওইটা অত টুকরা হবে, ব্যাস। এই 996 কে লাস্টে যায় কত পাইছেন? এই যে 10। তার মানে এই সবগুলো দিয়ে ভাগ করছেন। আরে ভাই, এই দেখেন, এই যে এইটুক গুণ করে কি 96 হয়েছিল না? তার মানে আপনি পর্যায়ক্রমে একবারে 96 দিয়ে ভাগ না করে আপনি পর্যায়ক্রমে 2 2 2 2 এরকম 96 দিয়ে আসলে ভাগ করছেন। তার মানে আসলে 672 কে আপনি এই যে 96 দিয়ে ভাগ করছেন, এই যে 7 বার এসেছে। 960 কে আপনি এই যে 96 দিয়ে ভাগ করছেন, এই 10 আসছে। তার মানে এই লাস্টের দুইটা অংশ দেখলে পরেই টুকরার সংখ্যা পেয়ে যাবেন, ঠিক আছে? তাহলে এতক্ষণ ধরে এতদিন ধরে গেলে কি পড়ালাম? কি করে বুঝবেন না যে এটা গসাগু করা লাগবে? কেন বুঝবেন না? তাহলে এতদিন ধরে আমি কি পড়ালাম? এই অঙ্কটা যদি গসাগু, এটা যদি না বোঝেন, তাহলে এতদিন ধরে আমি মানে অঙ্ক করার সময় যে এটা যে লসাগু, এটা যে গসাগু, এটা তাহলে আমি কি করে বুঝালাম? আমরা একটা টুকরার দৈর্ঘ্য বের করতেছি না, তাই টুকরার দৈর্ঘ্যটা দিয়ে কি করতে হবে? এটাকে ভাগ যেতে হবে, এটাকে ভাগ যেতে হবে। তার মানে টুকরার দৈর্ঘ্য এমন একটা সংখ্যা যা দিয়ে এই দুইটা সংখ্যা ভাগ যাবে। তা যে সংখ্যা দিয়ে এই দুজন ভাগ যায় সে কি? এই দুজনের গসাগু। তাহলে এই অঙ্কে গসাগু বের করতে হবে। এটা তো অঙ্ক দেখেই পড়েই বোঝা যাচ্ছে যে হ্যাঁ, এই দুইজনকে ভাগ করতে পারে এমন একটা সংখ্যাই হচ্ছে সেই টুকরার দৈর্ঘ্য। এটা বাসায় থেকে আগে থেকে এগুলো অঙ্ক চর্চা থাকতে হবে, যেরকম অঙ্ক আসলে পারে আমাকে এরকম ভাবে করতে হবে। কিন্তু এটা যে গসাগু করতেছি, কেন করতেছি সেটা কি বোঝা যাচ্ছে না? আমি বুঝলাম না আপনার প্রশ্নটা। আমি এই প্রশ্নটা আপনার সাথে একমত হলাম না। তাহলে এতদিন ধরে আমি কি বুঝাইলাম? তাহলে এতদিন ধরে ক্লাস আমি কি বুঝাইলাম বলেন? বলেন বলেন বলেন। 114 নাম্বার দেখেন। আমার কথা কি বুঝছেন? এখানে এই 114 নাম্বার কোশ্চেনে একটু কারেকশন আছে, দেখেন। 114 নাম্বার কোশ্চেনে বলছে ফাইন্ড দ্য গ্রেটেস্ট পসিবল লেন্থ হুইচ ক্যান বি ইউজড টু মেজার এক্স্যাক্টলি দ্য লেন্থ 4 মিটার 95 সেন্টিমিটার। এই কমা হবে না, এই যে এখানে যে কমা আছে না, এই যে 4 মিটারের পরে কমা আছে, এটা হবে না। 4 মিটার 95 সেন্টিমিটার, এই কমাটা হবে না। মানে 4 মিটার 95 সেন্টিমিটার, এই পুরোটা মিলে একটা দৈর্ঘ্য। তারপর আছে 9 মিটার, তারপর আছে 16 মিটার 65 সেন্টিমিটার। এর মানে কি জানেন? তার মানে হচ্ছে ফাইন্ড দ্য গ্রেটেস্ট পসিবল লেন্থ হুইচ ক্যান বি ইউজড টু মেজার এক্স্যাক্টলি দ্য লেন্থ 4 মিটার 95 সেন্টিমিটার, এই টোটালটা মিলে একটা দৈর্ঘ্য। এই 9 মিটার একটা দৈর্ঘ্য, আর 16 মিটার 65 সেন্টিমিটার, এটা একটা দৈর্ঘ্য।
আচ্ছা, তাহলে এখন প্রশ্ন হচ্ছে আপনার কাছে তিনটা দৈর্ঘ্য আছে, দেখেন তিনটা দৈর্ঘ্য আছে, এই যে ধরেন তিনটা রড আছে, তিনটা রড, এই একটা রড, এই রডের দৈর্ঘ্য হচ্ছে 4 মিটার, 4 মিটার 95 সেন্টিমিটার, বুঝেন আগে 4 মিটার 95 সেন্টিমিটার মানে কি জানেন, মানে এর দৈর্ঘ্য হচ্ছে 4 মিটার এবং 95 সেন্টিমিটার। তাহলে এটা কিন্তু মিক্স একক, মিটারেও আছে সেন্টিমিটারও আছে, তাহলে এই দুটাকে সেম এককে কনভার্ট করতে হবে। এখন আমি এই দুটাকে মিটার বানাবো নাকি সেন্টিমিটার বানাবো এটা ডিপেন্ড করতেছে উত্তর কিসের উপর আছে, উত্তর আছে সেন্টিমিটারে, সুতরাং আমি পুরোটাকে সেন্টিমিটার বানাই ফেলবো। তাহলে 4 মিটার 95 সেন্টিমিটার, এটা মানে হচ্ছে 495 সেন্টিমিটার, 495 সেন্টিমিটার, মানে এই পুরো মানটাকে একবারে সেন্টিমিটারে প্রকাশ করলে 495 সেন্টিমিটার আসবে। কিভাবে? আমরা সবাই জানি যে 1 মিটার ইকুয়াল টু 100 সেন্টিমিটার। তাহলে 1 মিটার মানে যদি 100 সেন্টিমিটার হয়, তাহলে 4 মিটার মানে 400 সেন্টিমিটার আর 95 সেন্টিমিটার, তাহলে 400 সেন্টিমিটার আর 95 সেন্টিমিটার যোগ করলে 495 সেন্টিমিটার। আরেকটা আছে যেটার দৈর্ঘ্য হচ্ছে 9 মিটার, 9 মিটার, যেহেতু এই জিনিসটাকে আমি সেন্টিমিটারে কনভার্ট করছি, তাহলে সবগুলোকে সেন্টিমিটারে কনভার্ট করবো। তাহলে যেটা 9 মিটার, তাহলে 9 কে 100 দিয়ে গুণ করেন, তার মানে 900 সেন্টিমিটার। আরেকটা রডের দৈর্ঘ্য 900 সেন্টিমিটার। আরেকটা হচ্ছে 16 মিটার 65 সেন্টিমিটার, এই যে তাহলে 16 মিটার, 1 মিটারে 100 সেন্টিমিটার, তাহলে 16 মিটার মানে 16 গুণ 100 মানে 1600 সেন্টিমিটার, তার সাথে 65 যোগ করলে 1665 সেন্টিমিটার। তার মানে সোজা কথা আপনার কাছে তিনটা দৈর্ঘ্য আছে, একটা হচ্ছে 495 সেন্টিমিটার, সবাই তাকান, আর একটা হচ্ছে 900 সেন্টিমিটার, আর একটা হচ্ছে 1695 সেন্টিমিটার। এই যে তিনটা দৈর্ঘ্য আপনার কাছে আছে, এই তিনটা দৈর্ঘ্যকে এক্স্যাক্টলি মানে কি জানেন? আচ্ছা বলছি, এই তিনটা দৈর্ঘ্যকে মাপতে পারবে এরকম একটা স্কেল বের করতে বলছে। সর্বোচ্চ কত দৈর্ঘ্যের স্কেল, সর্বোচ্চ কত দৈর্ঘ্যের স্কেল দিয়ে আমি এই তিনটা দৈর্ঘ্যকে মেজার করতে পারবো, এক্স্যাক্টলি মেজার করতে পারবো। এক্স্যাক্টলি মেজার করতে পারবো মানে কি, একটাকে মেজার করার পরে কোনো ফ্র্যাকশন আসবে না, মেজার করার পরে কোনো ফ্র্যাকশন আসবে না। মনে করেন আপনার কাছে একটা দৈর্ঘ্য আছে, দৈর্ঘ্য আছে 25 মিটারের একটা জিনিস। এখন আপনি এই জিনিসটাকে একটা স্কেল দিয়ে মাপবেন, আপনার কাছে যে স্কেলটা আছে সেই স্কেলের দৈর্ঘ্য হচ্ছে 3 মিটার। এখন এই স্কেল দিয়ে আপনি এই দৈর্ঘ্যটা এক্স্যাক্টলি মেজার করতে পারবেন না। এক্স্যাক্টলি মেজার করা মানে হচ্ছে মেজার করলে এখানে কোনো ফ্র্যাকশন অংশ থেকে যাবে না লাস্টে, এটা হলো এক্স্যাক্টলি মেজার করা। তাহলে এটাকে 3 মিটারের দৈর্ঘ্য দিয়ে মাপলে 3 × 24 আর লাস্টে যে 1 মিটার থেকে যাচ্ছে, সুতরাং 3 মিটারের স্কেল দিয়ে এক্স্যাক্টলি মেজার করা যাবে না। এক্স্যাক্টলি মেজার করার অর্থ হচ্ছে স্কেলের যে দৈর্ঘ্য সেই স্কেলের দৈর্ঘ্য দিয়ে এটাকে মাপলে পারে লাস্টে যায় কিছুই থাকবে না, এটাকে বলে এক্স্যাক্টলি মেজার করা বা নিঃশেষে বিভাজ্য হওয়া। বুঝছেন ব্যাপারটা এরকম? দেখেন, তাহলে আপনার কাছে যে স্কেল আছে সেই স্কেল দিয়ে আপনি এইটাকেও মাপতে চাচ্ছেন, এটাকেও মাপতে চাচ্ছেন, এটাকেও মাপতে চাচ্ছেন। তাহলে আমি কি বললাম, তাহলে স্কেলের যে দৈর্ঘ্য, এই যে বলছে ফাইন্ড দ্য গ্রেটেস্ট পসিবল লেন্থ, সবচেয়ে বড় গ্রেটেস্ট পসিবল লেন্থ, সবচেয়ে সম্ভাব্য বড় দৈর্ঘ্য নির্ণয় করুন, হুইচ ক্যান বি ইউজড, যা ব্যবহার করা যাবে টু মেজার, মাপতে, এক্স্যাক্টলি মাপতে। তার মানে এক্স্যাক্টলি আমরা মাপতে ব্যবহার করতে পারবো দ্য লেন্থ। কোন লেন্থ? এই যে 4 মিটার 95 সেন্টিমিটার, 9 মিটার 16 মিটার 65 সেন্টিমিটার, এই তিনটা দৈর্ঘ্যকে আমরা এক্স্যাক্টলি মেজার করতে পারবো। এরকম সর্বোচ্চ লেন্থ মানে কতটুকু হতে পারে। তাহলে আমি কি বললাম, তার মানে আপনি একটা স্কেল ব্যবহার করবেন, সেই স্কেলের লেন্থটা বের করতে বলছে, যে ফাইন্ড দ্য গ্রেটেস্ট পসিবল লেন্থ, সবচেয়ে সম্ভাব্য সর্বোচ্চ দৈর্ঘ্য বের করেন যা আমরা ব্যবহার করতে পারবো এই তিনটা দৈর্ঘ্যকে মাপার জন্য। তাহলে আমরা ওই যে যেটা দৈর্ঘ্য বের করতে বলছি না, ওইটাকে আমি একটা স্কেল বলতেছি, একটা স্কেল। সেই স্কেল দিয়ে যদি এই দৈর্ঘ্যকে মাপতে চান, তাহলে স্কেলের যে দৈর্ঘ্য সেই স্কেলের দৈর্ঘ্য দিয়ে এই সংখ্যা যদি বিভাজ্য হয়, তাহলে এটাকে এক্স্যাক্টলি মেজার করা যাবে না, যাবে না, লাস্টে কিছু থেকে যাবে। তাহলে যদি যে স্কেল দিয়ে আমি এটাকে মাপতে চাচ্ছি সেই স্কেলের দৈর্ঘ্য দিয়ে যদি এটাকে ভাগ না যায়, তাহলে মাপার পরে লাস্টে দেখবেন কিছু একটা থেকে গেছে। তার মানে স্কেলের দৈর্ঘ্য দিয়ে এটা বিভাজ্য হলেই সেই স্কেল দিয়ে আমি এটাকে ভাগ করতে পারবো, মানে এটা মাপতে পারবো। স্কেলের যে দৈর্ঘ্য সেই স্কেলের দৈর্ঘ্য দিয়ে তো এটা মাপতে হবে, তাহলে স্কেলের যে দৈর্ঘ্য সেই মান দিয়ে এটাও বিভাজ্য হতে হবে, নাহলে এক্স্যাক্টলি মেজার করা যাবে না। তাহলে স্কেলের যে দৈর্ঘ্য সেই স্কেলের দৈর্ঘ্য দিয়ে এটাও বিভাজ্য হতে হবে, নাহলে এক্স্যাক্টলি মেজার করা যাবে না। তার মানে স্কেলের যে দৈর্ঘ্য সেই স্কেলের দৈর্ঘ্য দিয়ে একে ভাগ করা যাবে, একে ভাগ করা যাবে, একে ভাগ করা যাবে। তার মানে স্কেলের যে দৈর্ঘ্যটা বের করতে বলছে সেই দৈর্ঘ্যটা দিয়ে যদি আমি এটাকে ভাগ করি, এটাকে ভাগ করি, এটাকে ভাগ করি, তাহলে যে জিনিস দিয়ে আমরা এদের তিনজনকেই ভাগ করতে পারবো সে কি? সে হচ্ছে এদের কি গুণনীয়ক। আর যেহেতু বলছে গ্রেটেস্ট পসিবল লেন্থ, মানে সবচেয়ে বড়, মানে এই স্কেলের সবচেয়ে বড় দৈর্ঘ্য কত হবে যা দিয়ে এদেরকে মাপা যাবে, তাহলে সবচেয়ে বড়, তাহলে যে মান দিয়ে এদের সবাইকে ভাগ করতে পারবো স্কেলের দৈর্ঘ্য হবে সেই মানের, তাই না? এবং সবচেয়ে বড়, এই মানটা সবচেয়ে বড় কত হতে পারে সেটাই চাইছে।
তাহলে স্কেলের যে দৈর্ঘ্য হবে সেই দৈর্ঘ্য দিয়ে এই দৈর্ঘ্যকে যদি ভাগ করতে পারি তাহলে এটা মেজার করা যাবে। স্কেলের যে দৈর্ঘ্য হবে সেটা দিয়ে যদি আমি এটাকে ভাগ করতে পারি তাহলে এই দৈর্ঘ্যটা আমি স্কেল দিয়ে মাপ করতে পারবো। স্কেলের যে দৈর্ঘ্য সেটা দিয়ে এটাকেও ভাগ করা যেতে হবে, নাহলে মাপা যাবে না এক্স্যাক্টলি, সোজা কথা। তার মানে স্কেলের দৈর্ঘ্য দিয়ে একে ভাগ করা যাবে, একে ভাগ করা যাবে, একে ভাগ করা যাবে, একে ভাগ করা যাবে। তাহলে যে জিনিসটা এদের তিনজনকে ভাগ করে সে কি যাকে ভাগ করা হয় সে কি গুণিতক, আর যা দিয়ে ভাগ করা হয় সে গুণনীয়ক না। তাহলে যে জিনিসটা এদের সবাইকে ভাগ করতে পারে সে কি, সে হচ্ছে এদের গুণনীয়ক, সাধারণ গুণনীয়ক। আর যেহেতু বলছে ফাইন্ড দ্য গ্রেটেস্ট পসিবল ভ্যালু, মানে এটা সবচেয়ে বড় কত মান সেটা আমরা বের করতেছি। তবে সবচেয়ে বড় যে মান দিয়ে এদের সবাইকে ভাগ করতে পারবো সে কি, সে হচ্ছে এদের গসাগু। ইয়েস, তাই এদের গসাগু বের করতে হবে। আমরা গসাগু কি এমনি আন্দাজে বলতেছি না, অঙ্ক পড়ে বুঝতেছি যে আসলে হ্যাঁ এদের গসাগু বের করলে মানটা আসতেছে। এটা অঙ্ক করতে করতে আপনার কনসেপ্ট গ্রো করবে, কিন্তু বুঝে করতে হবে, ঠিক আছে? গসাগু কি, গসাগু হচ্ছে সর্বোচ্চ সেই সংখ্যা যে সংখ্যা দিয়ে এদের সবাইকে ভাগ করা যাবে। তো স্কেলের দৈর্ঘ্য তো চাইছে, তাই স্কেলের দৈর্ঘ্য সর্বোচ্চ সেই দৈর্ঘ্য নিতে হবে, মানে স্কেলের দৈর্ঘ্য যাই হোক না কেন সেটা দিয়ে তো এদেরকে ভাগ করা যেতে হবে, না হলে তো এদেরকে মেজার করা যাবে না, বুঝছেন? এদেরকে মাপা যাবে না। কাউকে মাপতে হলে স্কেলের দৈর্ঘ্য দিয়ে ওদেরকে ভাগ যেতে হবে। তাহলে স্কেলের দৈর্ঘ্য ওদেরকে ভাগ করতে পারবে। তাহলে যে জিনিস ওদেরকে ভাগ করতে পারে, যে এটা তো সর্বোচ্চ নিতে হবে, তাই না? যে সর্বোচ্চ জিনিস ওদের সবাইকে ভাগ করতে পারে সে কি, সে হচ্ছে ওদের গসাগু। ইয়েস, তাই এদের গসাগু বের করলে স্কেলের সেই সর্বোচ্চ দৈর্ঘ্য বেরোবে, তাই এদের গসাগু বের করবো। তাহলে 495, 900 আর 1695 5 দিয়ে ভাগ করা যায় সবাইকে, আমি দেখেই বুঝতেছি। তো 5 দিয়ে করেন। 5 9 45 থাকলো 4, 4 এর পরে 5 45, 5 9 45, 5 18 90, 5 18 90 আর একটা শূন্য থেকে গেল। 3 5 15, 3 5 15 থাকলো 1, 1 এর পরে 9 19, 19, 3 5 15 থাকলো 4, 4 এর পরে 5 35, 35, 5 সাথে 35, না 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 থাকলো 4, 4 এর পরে 45, 45, 5 9 45, 5 9 45। আমি দেখতে পাচ্ছি এটা 9 দ্বারা বিভাজ্য, এটা 9 দ্বারা বিভাজ্য, এটা কি 9 দ্বারা বিভাজ্য? 3 3 এর 6, 6 আর 9 কত? 15 না কি হলো? 3 5 15 থাকলো 1, 3 5 15 থাকলো 4, 5 9 45, 1695। 1695 কেন দিচ্ছি? 1665। এই 16 মানে 1600 আর এই 65 যোগ করলে 1665, এখানে 1695 দিচ্ছি, এটা আমার ভুল হয়েছে, সরি, এক্সট্রিমলি সরি। এই যে এটা 1665, 1665 দেখেন। তাহলে 3 5 15 থাকলো 1, 1 এর পরে 6 16, 3 5 15 থাকলো 1, 1 এর পরে 5, 3 5 15, তার মানে এখানে হবে 3। তো আমি দেখতে পাচ্ছি দেখেন সবাই কিন্তু 9 দ্বারা বিভাজ্য, কারণ 99 9 দ্বারা বিভাজ্য, 18 9 দ্বারা বিভাজ্য, এই 3 3 3 3 আর 3 6, 6 আর 3 9, অঙ্কগুলো সমষ্টি 9 দ্বারা বিভাজ্য, মানে এই সংখ্যা 9 দ্বারা বিভাজ্য। এই যে বিভাজ্যতার নীতি কাজে লেগে গেল। 9 11 99, 9 2 18, একটা শূন্য। দেখেন 3 9 27 থাকলো হচ্ছে 6, 6 এর পরে 3 63, 7 9 63। দেখেন এদের সবাইকে ভাগ করতে পারছে 5 এবং 9, এরপরে কিন্তু এই তিনজনকেই ভাগ করতে পারে এরকম কোনো সংখ্যা নাই, সুতরাং আর আমার ভাগ করা যাবে না। তাহলে এই সংখ্যা গুণ করলেই এদের গসাগু পাওয়া যাবে। তাহলে 5 আর 9 গুণ করলে গসাগু কত? 45। তাহলে এই 45 হচ্ছে স্কেলের সর্বোচ্চ দৈর্ঘ্য, যে দৈর্ঘ্য দিয়ে আমি 495 900 সেন্টিমিটার এবং 1665 সেন্টিমিটার এক্স্যাক্টলি মেজার করতে পারবো। আমার কথা কি বুঝছেন? আরে দেখবো, অঙ্ক করার সময় তো অবশ্যই দেখবো। হ্যাঁ রে, সবাই বুঝছে, আমি বুঝি নাই। আচ্ছা, আপনারা আমাকে এখন বলেন, আমি এই যে দুইটা অঙ্ক করালাম, এই দুইটা অঙ্কের মধ্যে কোথাও কোনো প্রবলেম আছে? প্লিজ একটু কাইন্ডলি রেসপন্স করেন, আমি বোঝানোর চেষ্টা করবো। শোনেন, এগুলো না বুঝলে কিন্তু পরীক্ষার হলে আপনি বুঝতে পারবেন না যে আসলে গসাগু করবো না লসাগু করবো। অঙ্কই বুঝবে না অনেকে, যে কি বলছে, এই অঙ্ক পড়েই তো বুঝবে না যে অঙ্কে যে গসাগুর অঙ্ক কোথাও কি বলা আছে, বুঝে নিতে হবে। যদি আগে থেকে না বোঝেন যে কোনো দৈর্ঘ্য মাপতে হলে, মানে যে জিনিস, মানে এই দৈর্ঘ্যগুলোকে মাপবেন আপনি একটা স্কেল দিয়ে, তাহলে সেই স্কেলের দৈর্ঘ্য দিয়ে এইগুলোকে ভাগ যেতে হবে, না হলে এদেরকে এক্স্যাক্টলি মাপা যাবে না। মাপলেও লাস্টে কিছু থেকে যাবে। এক্স্যাক্টলি মাপা মানে মাপার পরে লাস্টে কিছু থাকবে না, এটাকে বলে এক্স্যাক্টলি মেজার করা, বুঝছেন? ব্যাপারটা বুঝছেন? হ্যাঁ, তো এখানে দেখেন 5 দিয়ে ভাগ করছি, তারপরে 9 দিয়ে কেন সরাসরি করলাম? 3 দিয়ে করতে পারতাম, তাই না? আমি দেখতে পাচ্ছি যে 99 9 দিয়ে যায়, 18 9 দিয়ে যায়, তো আমি চেষ্টা করতেছি যে দেখি অঙ্কগুলোর সমষ্টি 9 দিয়ে যায় কিনা, জাস্ট ট্রাই করে দেখলাম, যায় করে দিলাম, না গেলে 3 দিয়ে দেখতাম, তাই না? আচ্ছা, এটা আমরা করছি 115 নাম্বার করছি। হ্যাঁ, এখন আমি সলভ করা হচ্ছে। আচ্ছা, ক্লিয়ার, থ্যাংক ইউ ভেরি মাচ। এখন আমরা সলভ করছি র্যান্ডম প্রবলেমস। এখন র্যান্ডম প্রবলেমস 47 থেকে
50 পর্যন্ত। সবাই মনোযোগ দিন, এখন আরো ভালো করে বুঝতে পারবেন ব্যাপারগুলো। এখন র্যান্ডম প্রবলেম 47 থেকে 50, র্যান্ডম প্রবলেম 47 থেকে 50। এই যে র্যান্ডম প্রবলেমস এর প্রথম 47 নাম্বার কোশ্চেন আসছে। এখন আপনারা আমাকে বলবেন এটার উত্তর কত হবে, বলেন, আমি আপনাদের কাছ থেকে জানতে চাচ্ছি, কাইন্ডলি বলেন তো দেখি কি পারেন কিনা। আচ্ছা, প্রথমে ওই সময় কমেন্ট করছিলেন মাহফুজা আক্তার মনে হয়, তাই না আপু? আপনি কি বুঝছেন মাহফুজা আক্তার আপু? এখন কি ক্লিয়ার হয়েছে যে কেন গসাগু করতেছি? মাহফুজা আক্তার আপু, আপনি কি এখন বুঝছেন? এটার উত্তর কথা হবে, বলেন তো কাইন্ডলি, এটার উত্তর কথা হবে। বলছে 3 পিসেস অফ টিম্বার। আচ্ছা, টিম্বার শব্দের অর্থ হচ্ছে গুড়ি। এই যে টিম্বার শব্দের অর্থ হচ্ছে গুড়ি। গুড়ি মানে কি জানেন? কাঠের গুড়ি বলে না? কাঠের গুড়ি, ওই যে গাছ কাটলে পরে গাছের যে খন্ড খন্ড অংশ রেখে দেয়, হ্যাঁ, এটাকে বলে গুড়ি। মানে যে গাছ কাটার পরে এরকম এরকম খন্ড খন্ড রেখে দেয় না, এখান থেকে তারপরে সমিলে নিয়ে কেটে কেটে চিড়ে চিড়ে কাট করে, হ্যাঁ, এটাকে বলে গাছের গুড়ি। হ্যাঁ, টিম্বার মানে গুড়ি। 3 পিসেস অফ টিম্বার মানে 3 খন্ড টিম্বার মানে গুড়ি, গাছের গুড়ি, যাদের দৈর্ঘ্য হচ্ছে, একটা হচ্ছে 84 মিটার, আমি বলে দিচ্ছি 84 মিটার, আর একটা দৈর্ঘ্য হচ্ছে 98 মিটার, আর একটা দৈর্ঘ্য হচ্ছে 126 মিটার, এরকম লং। এই যে দেখেন এত লং। হ্যাভ টু বি ডিভাইডেড মানে এদেরকে ডিভাইড করতে হবে, হ্যাঁ, ইনটু প্লাঙ্কস। এই প্লাঙ্ক শব্দের অর্থ হচ্ছে, প্লাঙ্ক শব্দের অর্থ হচ্ছে তক্তা। এই প্লাঙ্ক মানে তক্তা, PLANK, প্লাঙ্ক মানে তো তক্তা। আপনারা কি বোঝেন? তক্তা বোঝেন? তক্তা। এই যে গাছের গুড়ি ফাড়লে পারে এক একটা মানে আয়তাকার এক একটা কাঠ বেরোয় না, ওইগুলোকে বলে কাঠের তক্তা। তক্তা, তক্তা বলে। আচ্ছা, তার মানে হচ্ছে প্লাঙ্কস অফ সেম লেন্থ মানে একই দৈর্ঘ্যের তক্তা বানাতে হবে। এই গাছের গুড়িগুলো কেটে কেটে একই দৈর্ঘ্যের তক্তা বানাতে হবে। ওকে, ফাইন। হোয়াট ইজ দ্য গ্রেটেস্ট পসিবল লেন্থ অফ ইচ প্লাঙ্ক? এই যে গ্রেটেস্ট পসিবল লেন্থ, এই গ্রেটেস্ট সবচেয়ে বড়, তাই না? সবচেয়ে বড় মানে গসাগু, গরিষ্ঠ। এখান থেকে অনেকে বুঝতে পারেন যে হ্যাঁ গ্রেটেস্ট বলছে, তার মানে আমাকে সবচেয়ে বড় মান, মানে এখানে গসাগু করতে হবে। হ্যাঁ, আচ্ছা, এখানে কি বলছে দেখেন। তার মানে আপনার কাছে গাছের গুড়ি আছে, একটা দৈর্ঘ্য 84, একটা দৈর্ঘ্য 98, একটা দৈর্ঘ্য হচ্ছে 126। এই যে এটা 84, এটা 84, দেখেন এটা হচ্ছে 98, এই গাছের গুড়ির দৈর্ঘ্য 98, আর একটা হচ্ছে 126। এই 3টা গাছের গুড়ি, টিম্বার মানে গুড়ি, এদেরকে কেটে কেটে আপনি তক্তা বানাবেন। এখন তক্তা আপনি মনে করতে পারেন এগুলোকে ছিঁড়ে ফেলবো, কিন্তু এগুলোকে ছিঁড়লে এখন এদেরকে কেটে কেটে তক্তা বানাবেন। এখন এই তক্তা যদি বানান, প্রত্যেকটা তক্তার দৈর্ঘ্য সমান হবে, মানে এখান থেকে যে তক্তা কাটবেন সেটার দৈর্ঘ্য সমান, এখান থেকে যে তক্তা কাটবেন সেটার দৈর্ঘ্য সমান, এখান থেকে তক্তা কাটবেন সেটার দৈর্ঘ্য সমান। তাহলে বলছে তাহলে তক্তা, প্রত্যেকটা তক্তার দৈর্ঘ্য সর্বোচ্চ কত নেওয়া যেতে পারে, মানে যাতে কোনো কাঠ নষ্ট না হয়। তাহলে এখন আমার প্রশ্ন হচ্ছে তক্তার যে দৈর্ঘ্যের দিকে তাকান, তাহলে তক্তা মানে প্রথমে তো এগুলোকে আগে কাটতে হবে, ডুম ডুম করে কাটতে হবে, তারপরে তক্তা বানাতে হবে, তাই না? তাহলে এখান থেকে কেটে নেওয়া তক্তার দৈর্ঘ্য, এই তক্তার যে দৈর্ঘ্য, খেয়াল করেন, এই যে ধরেন এই যে এতটুকু এতটুকু তক্তা এক একখান হবে, তো তক্তার দৈর্ঘ্য দিয়ে যদি 84-কে ভাগ করা যায়, তাহলে তক্তার যে দৈর্ঘ্য হবে সেটা দিয়ে 84-কে ভাগ করে দিতে হবে, না হলে লাস্টে যায় একটু থেকে যাবে, তাই না বিষয়টা? যেমন মনে করেন যে আপনার কাছে একটা কাঠের গুড়ি আছে, যার দৈর্ঘ্য হচ্ছে 30 মিটার। এখন আপনি এটাকে তক্তা বানাতে চাচ্ছেন, 5 মিটারের তক্তা বানাতে চাচ্ছেন, তো এক একটা তক্তার দৈর্ঘ্য 5 মিটার হবে। তো 30 পুরো দৈর্ঘ্যটাকে প্রতিটা তক্তার দৈর্ঘ্য দিয়ে যদি ভাগ যায়, তাহলে এখান থেকে কোনো কাঠ অপচয় হবে না। কিন্তু আপনি এক একটা তক্তার দৈর্ঘ্য যদি 7 মিটার দেন, তাহলে এই 30 মিটার থেকে তক্তা বেরোবে 4টে তক্তা বেরোবে, 4 সাথে 28, আর 2 মিটার অপচয় হবে। তার মানে এখান থেকে যে তক্তা আপনি বের করুন এক একটা কেটে কেটে, সেই তক্তার দৈর্ঘ্য দিয়ে এই পুরো দৈর্ঘ্য যদি ভাগ যায়, তাহলে কোনো কাঠ অপচয় হবে না। ইয়েস। তারপরে এটা দৈর্ঘ্য 98, তার মানে এখন এখান থেকে যে তক্তা বের করবেন, এখান থেকে যে তক্তা বের করবেন, এখান থেকে যে তক্তা বের করবেন, প্রত্যেকটা তক্তার দৈর্ঘ্য সমান হবে। তাহলে তক্তার দৈর্ঘ্য দিয়ে 84-কে ভাগ যেতে হবে, তাহলে এখান থেকে কোনো কাঠ অপচয় হবে না। এই তক্তার দৈর্ঘ্য দিয়ে 198, এই পুরো দৈর্ঘ্যটা ভাগ যেতে হবে, তাহলে এখান থেকে কোনো কাঠ অপচয় হবে না। পরেরটার দৈর্ঘ্য হচ্ছে 126, তাহলে তক্তার দৈর্ঘ্য দিয়ে এই কাঠ 126 ভাগ যেতে হবে, তাহলে এখান থেকে কোনো কাঠ অপচয় হবে না। তার মানে তক্তার যে দৈর্ঘ্য, এই দৈর্ঘ্যটা এমন হবে যা 84-কে ভাগ করতে পারে, 98-কে ভাগ করতে পারে, 126-কে ভাগ করতে পারে। তাহলে 84-কেও ভাগ করা যাবে, 98-কেও ভাগ করা যাবে, 126-কেও ভাগ করা যাবে। তাহলে তক্তার দৈর্ঘ্য দিয়ে, তাহলে তক্তার দৈর্ঘ্য এমন হবে যা এদের সবাইকে ভাগ করতে পারে। তাহলে যা এদের সবাইকে ভাগ করতে পারে সে সংখ্যা কি? সে সংখ্যা এদের গসাগু, কারণ বলছে এই তক্তার সর্বোচ্চ দৈর্ঘ্য, তাহলে তক্তার সর্বোচ্চ যে দৈর্ঘ্যটা হবে সেটা এদেরকে ভাগ করতে পারে। তাহলে সর্বোচ্চ যে মানটা এদেরকে ভাগ করতে পারে সে কি? সে হচ্ছে এদের গসাগু। ইয়েস, তাই তক্তার দৈর্ঘ্য হবে এদের গসাগুর সমান। ব্যাস, এই কনসেপ্ট বুঝলেই তো হয়েছে, তাই না? তাহলে এদের গসাগু বের করতে হবে। তাহলে আমি 2 দিয়ে ভাগ করেন, তাহলে এটা 42 দুগুণে 84, 49 দুগুণে 98, আর 6 দুগুণে 12, 3 দুগুণে 6। তো আমি দেখতে পাচ্ছি 2 দিয়ে যায় না, 3 দিয়ে যায় না, আমি দেখতে পাচ্ছি সবাইকে 7 দিয়ে যায়। দেখেন 6 সাথে 42, 7 সাথে 49, 7 9 63। হ্যাঁ, তাহলে 7 দিয়ে ভাগ করলে 6 সাথে 42,
7 7 49, 7 9 63। সবাইকে ভাগ করা আর যায় না, সুতরাং সবাইকে ভাগ করতে পারছে 2, সবাইকে ভাগ করতে পারছে 7। তাহলে 2 আর 7 গুণ করলে যা হবে তাই গসাগু। তাহলে 7 গুণ 2 ইজ ইকুয়াল টু 14। তার মানে প্রত্যেকটা তক্তার দৈর্ঘ্য হবে 14 মিটার। ক্লিয়ার ব্যাপারটা? প্রত্যেকটা তক্তার দৈর্ঘ্য হবে, হ্যাঁ দিব 14 মিটার। এখন আমাকে বলেন তো তাহলে এই এখান থেকে কয় টুকরা আসবে, এখান থেকে কয় টুকরা আসবে, এখান থেকে কয় টুকরা আসবে, মানে কয় টুকরা বেরোবে এগুলাকে টুকরা টুকরা করলে? এই যে 6 7 9 টুকরা, এই যে এইগুলা লাস্টে। এটা চাইনি, সমস্যা নাই। এবার নেক্সট কোশ্চেনে চলে যাচ্ছি। দেখেন আচ্ছা এটা আমি পরে করাবো, এটা পরে করাবো, আগে আমি এটা করাবো। 49 এর পরে 48 করাবো। অ্যান অয়েল মার্চেন্ট হ্যাজ 3 ভ্যারাইটিস অফ অয়েল অফ ভলিউম 432, 594 and 702 liters respectively. আচ্ছা, the number of cans of equal size that would be required to fill the oil separately. আচ্ছা, মানে একজন মার্চেন্ট, ব্যবসায়ী, অয়েল মার্চেন্ট মানে তেল ব্যবসায়ী, হ্যাজ 3 ভ্যারাইটিস অফ অয়েল, মানে তার কাছে ভ্যারাইটিস মানে হচ্ছে রকম বা প্রকার। একজন তেল ব্যবসায়ীর কাছে 3 রকমের 3 ভ্যারাইটির তেল আছে অফ ভলিউমস, ভলিউম মানে হচ্ছে আয়তন মানে পরিমাণ বোঝাচ্ছে, অফ ভলিউম 432 লিটার, 594 লিটার, 702 লিটার রেসপেক্টিভলি। তার মানে একজন লোকের কাছে 3 রকমের তেল আছে। 432 লিটারের এক রকমের তেল, মনে করেন যে 432 লিটার হচ্ছে সয়াবিন তেল, 594 লিটার হচ্ছে কেরোসিন তেল, হ্যাঁ, আর 702 হচ্ছে সরিষার তেল। মানে 3 রকমের তেল, আর প্রত্যেকটার পরিমাণ, ওই যে পরিমাণ, ওইগুলো হচ্ছে এক একটা পরিমাণ, হ্যাঁ। আচ্ছা, রেসপেক্টিভলি দ্য নাম্বার অফ ক্যানস, ক্যান মানে কি? ক্যান মানে হচ্ছে ক্যান মানে আমরা পাত্র বলবো এখানে, পাত্র। ওই যে বলে না কোকা কোলার ক্যান, ওর মধ্যে কোক থাকে না, ওগুলো ক্যান মানে একটা পাত্র যা দিয়ে আমরা তেল, যার মধ্যে তেল রাখবো, হ্যাঁ। দ্য নাম্বার অফ ক্যানস অফ ইকুয়াল সাইজ, মানে ক্যানের সংখ্যা নির্ণয় করুন একই মাপের ক্যান, একই মাপের কতগুলো ক্যান দ্যাট উড বি রিকোয়ার্ড, মানে যা প্রয়োজন হবে, দ্যাট উড বি রিকোয়ার্ড মানে যা প্রয়োজন হবে, টু ফিল দ্য অয়েল সেপারেটলি। সেপারেটলি মানে কি? সেপারেটলি মানে পৃথক পৃথক ভাবে, বুঝছেন? তার মানে আমি জিনিসটা বুঝাই, তাহলে বুঝতে পারবেন ভালোভাবে। মনে করেন এইটা হচ্ছে একটা, এই যে এখানে আছে 432 লিটারের তেল, হ্যাঁ, এটা মনে করেন যে সয়াবিন তেল, আগে বোঝেন, সয়াবিন তেল, হ্যাঁ। আর একটা আছে হচ্ছে আপনার 594 লিটার, এটা মনে করেন যে কেরোসিন তেল। আর একটার মধ্যে আছে হচ্ছে আপনার 702 লিটার, এটা হচ্ছে আপনার অলিভ অয়েল, হ্যাঁ, অলিভ অয়েল। আচ্ছা, অলিভ অয়েলের দাম বেশি, সরিষার তেল না, আচ্ছা দিলাম অলিভ অয়েল, দাম অলিভ অয়েল। আচ্ছা, এখন বলছে যে আমরা ক্যান, এই তেলগুলোকে এখন ক্যানের মধ্যে রাখবো। এদিকে তাকান, দ্য নাম্বার অফ ক্যানস অফ ইকুয়াল সাইজ, মানে দ্যাট উড বি রিকোয়ার্ড টু ফিল দ্য অয়েল সেপারেটলি, মানে সোজা কথা আমি এই অয়েলটাকে সেপারেটলি কিছু ক্যানের মধ্যে রাখতে চাচ্ছি, মানে এত বড়, মানে এই 432 লিটারকে আমি এখন ছোট ছোট ক্যানের মধ্যে রাখতে চাচ্ছি। এই যে এক একটা ক্যান, এরকম এক একটা ক্যানের মধ্যে রাখতে চাচ্ছি, ইকুয়াল সাইজের ক্যান, মানে এর মধ্যে প্রত্যেকটার মধ্যে সমান পরিমাণ ধরবে। এটাকেও আমি ওই একই সাইজের, কিন্তু ওই একই সাইজের, হ্যাঁ, এটার মধ্যেও আমি এই তেলগুলোকে ক্যানের মধ্যে আলাদা আলাদা করে ছোট ছোট পাত্রের মধ্যে রাখতে চাচ্ছি, এটাকেও আমি ক্যানের মধ্যে রাখতে চাচ্ছি। বলছে তাহলে আমার এরকম কতগুলো ক্যান লাগবে, যদি আমি একই সাইজের, ইকুয়াল সাইজের কতগুলো ক্যান আমার লাগবে, যে ক্যানগুলোকে আমি মানে সেপারেটলি ভরবো মানে কি জানেন? মানে যে ক্যানের মধ্যে আমি এই সয়াবিন তেল দিব, ওই ক্যানগুলোর মধ্যে অন্য তেল দেওয়া যাবে না। মানে সয়াবিন তেলগুলো আমি ছোট ছোট ক্যানের মধ্যে ভরবো, কেরোসিন তেলগুলোকে আমি ছোট ছোট ক্যানের মধ্যে ভরবো। তাহলে কতগুলো ক্যান লাগবে কেরোসিন তেলগুলো ভরতে, কতগুলো ক্যান লাগবে এই অলিভ অয়েলগুলো ভরতে, কতগুলো ক্যান লাগবে এই সয়াবিন তেল ভরতে। ব্যাপারটা কি? ব্যাপারটা হচ্ছে আমাকে ক্যান, এই যে নাম্বার অফ ক্যান চাইছে। আচ্ছা আমাকে বলেন কতগুলো ক্যান লাগবে, এটা বের করতে গেলে প্রথমে আপনার যেটা লাগবে সেটা হচ্ছে প্রত্যেকটা ক্যানের মধ্যে কয় লিটার ধরে, মানে ক্যানের আয়তন লাগবে। কারণ আপনি 432 লিটার তেল আপনি যদি ক্যানের মধ্যে ভরতে চান, তাহলে কতগুলো ক্যান লাগবে এটা জানতে হলে আপনাকে জানতে হবে যে প্রত্যেকটা ক্যানের আয়তন কত, মানে প্রত্যেকটা ক্যানের মধ্যে কতটুকু ধরে। ইয়েস, তাহলে আমাকে বলেন এই প্রত্যেকটা ক্যানের মধ্যে যতটুকু ধরবে, হ্যাঁ, যতটুকু ধরবে সেই সংখ্যাটা দিয়ে যদি এটাকে ভাগ করা যায়, তাহলে তাহলে আমরা মানে এই ক্যানের মধ্যে আমি রাখতে পারবো, কোনো ক্যান অত অর্ধ ফিল থাকবে না, বা অল্প একটু ভরবে, এরকম, মানে লাস্টে কোনো ক্যান ফাঁকা থাকবে না, কোনো অংশ ফাঁকা থাকবে না। মানে সোজা কথা, আপনার কাছে মনে করেন যে 40 লিটার তেল আছে, আপনি এই 40 লিটার তেলকে আপনি মনে করেন যে 5টা, মনে করেন যে 8টা ক্যানের মধ্যে ভরতে চাচ্ছেন, তাহলে কি ভরা যাবে? যাবে। কেন?
কারণ এই 8 দিয়ে এই 40কে ভাগ করা যায়। মনে করেন যে এক একটা ক্যানের আয়তন, এদিকে তাকান, এক একটা ক্যানের ধারণ ক্ষমতা হচ্ছে 6 লিটার, এদিকে তাকান, এক একটা ক্যানের ধারণ ক্ষমতা 6 লিটার, তাহলে আপনি 40 লিটার তেলকে ওই ক্যানগুলোর মধ্যে ভরলে লাস্টে কিছু বেঁচে যাবে। কেন? কারণ এই 6 দিয়ে 40কে ভাগ করা যায় না। তার মানে 6টা ক্যান পুরো ভরবে, 6 6 36 লিটার, আর 4 লিটার আর একটা ক্যানের মধ্যে একটু ওই লাস্টে যে একটু ফাঁকা থেকে যাবে, ফাঁকা থেকে যাবে। এরকম হবে না, ফাঁকা থাকবে না। তার মানে সোজা কথা, প্রত্যেক ক্যানের মধ্যে যতটুকু ধরে সেই সংখ্যা দিয়ে এই পুরো যে তেলটা আছে তাকে যদি ভাগ করতে পারি, তাকে যদি ভাগ করতে পারি, বুঝছেন, তাহলে মানে ক্যানের মধ্যে এই তেলগুলো রাখলে পারে কোনো ক্যান লাস্টে যায় কি থাকবে না, অর্ধ পাকা থাকবে না বা অল্প একটু পূর্ণ থাকবে, এরকম হবে না। ইয়েস, তার মানে সোজা কথা, এই প্রত্যেক ক্যানের মধ্যে যতটুকু তেল ধরবে সেই সংখ্যা দিয়ে এই পুরো যে 432 লিটার আছে এটা যদি ভাগ যায়, তাহলে ওই সাইজের ক্যান আমি ব্যবহার করতে পারবো। আমি তো বিভিন্ন সাইজের ক্যান ব্যবহার করতে পারবো, তাই না? এই লিটারের এই তেলগুলাকে ক্যানের মধ্যে মানে বিভিন্ন মানে অনেকগুলো ক্যানের মধ্যে ভরতে গেলে পারে আমি বিভিন্ন সাইজের ক্যান ব্যবহার করতে পারবো, কিন্তু সবচেয়ে কত বড় মাপের ক্যান ব্যবহার করতে পারবো। তার মানে ক্যানের প্রত্যেকটা ক্যানের যে আয়তন, হ্যাঁ বুঝেন, প্রত্যেকটা ক্যানের মধ্যে যতটুকু ধরে সেই সংখ্যা দিয়ে এই পুরোটাকে যদি ভাগ করতে পারেন, তাহলে ওই ক্যান ব্যবহার করা যাবে এই তেলগুলো ফিল আপ করার জন্য। তাহলে একই তো ক্যান, এখানে যে ক্যান ব্যবহার করবে এখানেও সেই ক্যান, তাহলে এখানেও প্রত্যেকটা ক্যানের মধ্যে যতটুকু তেল ধরে সেই অ্যামাউন্ট দিয়ে এটাকে যদি ভাগ করতে পারেন, তাহলে সেই সাইজের ক্যানগুলো ব্যবহার করতে পারবেন। তাহলে প্রত্যেকটা ক্যানের মধ্যে যতটুকু তেল ধরে সেই অ্যামাউন্ট দিয়ে যদি 702 কে ভাগ করতে পারেন, তাহলে সেই সাইজের ক্যানগুলো ব্যবহার করা যাবে। তার মানে সোজা কথা, ক্যানের যে সাইজ মানে ক্যানের ভেতরে যে তেলটুক ধরবে সেই অ্যামাউন্ট দিয়ে, আবার বলছি ক্যানের ভেতরে, প্রত্যেকটা ক্যানের ভেতরে যে তেল, যে অ্যামাউন্ট তেল, যে পরিমাণ তেল যাবে সেই পরিমাণ দিয়ে এই সংখ্যাকে ভাগ দিতে হবে, এই সংখ্যাকে ভাগ দিতে হবে, এই সংখ্যাকে ভাগ দিতে হবে। তার মানে প্রত্যেকটা ক্যানের মধ্যে যে অ্যামাউন্টটা যাবে সেই সংখ্যাটা একে ভাগ করবে, একে ভাগ করবে, একে ভাগ করবে। তা যে জিনিসটা একে ভাগ করে সে কি? সে তো এদের গসাগু। কেন? কারণ এখানে বলেই দিছে মানে সর্বোচ্চ কত, সর্বোচ্চ না বললেও বুঝে নিতে হবে মানে ইকুয়াল সাইজ মানে এখানে এই প্রত্যেকটা ক্যানের সাইজ ইকুয়াল হবে, ধরে নিতে হবে যে সর্বোচ্চ কত সাইজের ক্যানগুলো ব্যবহার করা যাবে। মানে ক্যানের ভিতরে প্রত্যেকটা ক্যানের মধ্যে যে অ্যামাউন্টের তেল ধরবে সেই অ্যামাউন্ট, সেই সংখ্যা দিয়ে এটাকে ভাগ করা যাবে, এটাকে ভাগ করা যাবে, এটাকে ভাগ করা যাবে। যদি এই ক্যানের মধ্যে যে অ্যামাউন্ট ধরবে প্রত্যেকটা ক্যানের মধ্যে সেইটা দিয়ে যদি এটাকে ভাগ না করতে পারেন, তাহলে এই তেলগুলো ক্যানের মধ্যে ঢুকালে লাস্টে যায় দেখবেন যে কিছু অংশ ফাঁকা থেকে গেছে। এই ঘটনা যেন না ঘটে, বুঝাতে পারছি? তাহলে আমাদের অঙ্ক করতে গেলে প্রথমে যেটা বের করতে হবে সেটা হলো প্রত্যেকটা ক্যানের মধ্যে কতটুকু তেল ধরে সর্বোচ্চ, সেটা আমাকে বের করতে হবে। কারণ প্রত্যেকটা ক্যানের মধ্যে কতটুকু ধরে সেটা জানলেই তো আমি পেয়ে যাবো যে এই জিনিসটা এই এতখানি তেল দিতে কয়টা ক্যান লাগবে। ইয়েস, এই জন্য আমরা প্রথমে বের করতেছি যে প্রত্যেকটা ক্যানের মধ্যে কতটুকু ধরে। তাহলে প্রত্যেকটা ক্যানের মধ্যে যা ধরবে সেই জিনিস দিয়ে এটা ভাগ যাবে, এটা ভাগ যাবে, এটা ভাগ যাবে। তাহলে প্রত্যেকটা ক্যানের মধ্যে যে জিনিস যতটুকু ধরবে সেই জিনিসটা হচ্ছে এই তিনজনের গসাগু। তাই এদের গসাগু বের করে আগে ক্যানের সাইজ বের করে ফেলবো। তাহলে 702, আপনারা কি আমার কথা বুঝছেন? আচ্ছা 432, কঠিন লাগতেছে না? কঠিন না, এগুলো হচ্ছে ক্রিয়েটিভ কোশ্চেন, আসলে পরে অনেকে বুঝবেই না যে কি প্রশ্ন আসছে, আর আপনি বুঝলেন মানে আগায় থাকলেন সবার থেকে। আচ্ছা আমি দেখতে পাচ্ছি 2 দিয়ে আগে কাটেন। এখানে হচ্ছে 22 দুগুণী 21 দুগুণী 42 থাকলে 1, একের পরে 2 12, 6 দুগুণী 12। এখানে হচ্ছে 30 দুগুণী 60, তাহলে 29 দুগুণী 98, 29 দুগুণী 58 থাকলে 1, একের পরে 4 14, 7 দুগুণী 14, 7 দুগুণী 14, 2 দিয়ে কাটলে 35 দুগুণী 70 আর এই 1। আচ্ছা এবার আমি দেখতে পাচ্ছি 3 দিয়ে যায় কিনা, 2 দিয়ে তো যাবে না, 3 দিয়ে যায় কিনা দেখি তো। 2 আর 1 3, 3 আর 6 9, 9 দিয়ে যায়। আচ্ছা 9 হয়েছে, 9 দিয়ে 11, 11 7 18, 18 9 দ্বারা বিভাজ্য, 5 আর 3 8 আর 1 9, 9 দ্বারা বিভাজ্য। তার মানে এটা 9 দিয়ে যায়, তাহলে 3 দিয়ে না দিয়ে 9 দিয়ে করি যাতে আমার তাড়াতাড়ি হয়। 9 দুগুণী 18 থাকলে 1, একের পরে 9 দুগুণী 18 থাকলে 3, 9 দুগুণী 18 থাকলে 3, 3 এর পরে 6 36, 4 9 36। এখানে হচ্ছে 3 9 27 থাকলো 2, 2 এর পরে 7 27, 3 9 27। এখানে হচ্ছে 3 9 27 থাকলো হচ্ছে 8, 35 থেকে 27 8, 8 এর পরে 81, 9 9 81। এখন দেখেন এদেরকে আবার 3 দিয়ে কাটা যায়। 3 দিয়ে কাটলে 3 8 24, 3 11 33, 3 13 39। তাহলে এই যে এটা দিয়ে ভাগ করতে পারছি সবাইকে, এটা দিয়ে ভাগ করতে পারছি সবাইকে, এটা দিয়ে ভাগ করতে পারছি সবাইকে। তাহলে এইগুলা গুণ করলে আমি কি পাবো? এদের গসাগু। তার মানে 2 গুণ 9 গুণ 3, তাহলে 9 2 18, 3 18 কত 54, 3 9 27, 27 2 54। তাহলে 54 কি? 54 হচ্ছে এদের গসাগু। আর 54 কি? 54 হচ্ছে এই প্রত্যেকটা ক্যানের মধ্যে যতটুকু তেল ধরবে। এই 54 কিন্তু 54 কি? 54 হচ্ছে প্রত্যেকটা ক্যানের আয়তন, মানে প্রত্যেকটা ক্যানের মধ্যে কত লিটার তেল ধরবে, এটা হচ্ছে 54, বুঝছেন? তাহলে 54 কি? 54 হচ্ছে প্রত্যেকটা ক্যানের মধ্যে 54 লিটার তেল ধরবে।
কিন্তু কোশ্চেনে কিন্তু এটা চাইনি যে একটা ক্যানের সর্বোচ্চ কত বড় সাইজের ক্যান ব্যবহার করতে পারবো যেন এগুলাকে তার মধ্যে প্রত্যেকটা জিনিস আমি মানে প্রত্যেকটা প্রতি রকমের তেল যেন আমি সেই ক্যানের মধ্যে ঢুকাইতে পারি, এটা চাইনি। ক্যানের আয়তন চাইনি, চাইছে এই জিনিসটাকে যদি আমি ক্যানের মধ্যে ভরি তাহলে এরকম কয়টা ক্যান লাগবে, এই জিনিসটাকে যদি আমি ক্যানের মধ্যে ভরি তাহলে এরকম কয়টা ক্যান লাগবে, এই জিনিসটাকে যদি ওই ক্যানের মধ্যে ভরি তাহলে কয়টা ক্যান লাগবে। তাহলে প্রত্যেকটা ক্যানের আয়তন যদি 54 হয় তাহলে তার মানে এই যে টোটাল 432 লিটার তেল যদি আপনি ক্যানের মধ্যে ভরেন তাহলে এক একটা ক্যানের আয়তন 54 লিটার, তাহলে 432 লিটার ভরতে কয়টা ক্যান লাগবে। তাহলে টোটাল 432 কে আমি যদি 54 দিয়ে ভাগ করি তাহলে এখানে ক্যানের সংখ্যা আসবে, ক্যানের সংখ্যা কত আসবে? 8টা ক্যান লাগবে। তার মানে এই তেলগুলো ঢোকাইতে এরকম 8টা ক্যান লাগবে। এখানে টোটাল তেল হচ্ছে 594, এটাকে যদি একটা ক্যানের সাইজ হচ্ছে 54 লিটার, এটা দিয়ে যদি ভাগ করি তাহলে কয়টা আসতেছে? 11টা ক্যান লাগবে। 702 এই টোটালকে যদি 54 দিয়ে ভাগ করি তাহলে কয়টা ক্যান লাগবে? 13টা ক্যান লাগবে। তার মানে ক্যানের সংখ্যাই দেখেন 8, 11, 13, এই যে সি নাম্বার অপশন, বুঝছেন? সি নাম্বার অপশন। এখন প্রশ্ন হলো এই যে ক্যানের সংখ্যা বের করার জন্য যে এটা দিয়ে ভাগ করা, এই যে এইটুকু হচ্ছে আপনি এক্সট্রা করতেছেন, দরকার নাই। কারণ আপনি যে কাজটা করছেন আসলে 432, 594, 702 এইগুলাকে যে পর্যায়ক্রমে ভাগ করতে করতে লাস্টে যে সংখ্যা থেকে গেছে এই সংখ্যাগুলোই হচ্ছে এই সব, এদিকে তাকান, এই সবগুলো গুণ করলে কি 54 না? ইয়েস, তার মানে এই 432 কে আপনি পর্যায়ক্রমে 2, 9, 3 দিয়ে ভাগ করছেন, মানে 54 দিয়ে ভাগ করছেন, তাহলে এটাকে 54 দিয়ে ভাগ করলে এই যে 8 আসছে। এই 594 কে আপনি পর্যায়ক্রমে এগুলো দিয়ে ভাগ করছেন, মানে আসলে 54 দিয়ে ভাগ করছেন, তাহলে এটাকে 54 দিয়ে ভাগ করলে এই যে 11 আসছে। এই 702 কে আপনি পর্যায়ক্রমে এগুলো দিয়ে ভাগ করছেন, মানে আসলে 54 দিয়ে ভাগ করছেন, তাহলে এটাকে 54 দিয়ে ভাগ করলে যে 13 আসছে। এই যে সংখ্যা আসছে ওইগুলো হচ্ছে জ্ঞানের সংখ্যা, এগুলো করার দরকার নাই। বোঝা গেছে ব্যাপারটা? খুবই সহজ, এত সহজ কোশ্চেন। গসাগু 54, জি ওকে জি। এখন আমরা চলে যাব হচ্ছে এর আগের কোশ্চেন। আচ্ছা 50 কি আছে দেখি। আচ্ছা এই 50 নাম্বার আগে করি। দেখেন 50 কি বলছে? 120 অ্যাপলস, 240 অরেঞ্জেস and 150 pears are packed into cartons in such a way that each carton has the same number of fruits. Each carton contains only one type of fruits and no fruits is left unpacked. What is the smallest possible number of carton needed for the purpose? দেখেন 120টা আপেল আপনার কাছে, 120টা আপেল আছে, 240টা অরেঞ্জ আছে এবং 150টা পিয়ার শব্দের অর্থ হচ্ছে নাশপাতি। পিয়ার মানে নাশপাতি, হ্যাঁ 150টা নাশপাতি আছে। আর প্যাকড ইন কার্টুনস, কার্টুন মানে বোঝেন ওই যে যেগুলোর মধ্যে ফল আনে না ওইগুলো বলে কার্টুন বলে, আমরা বলি কার্টুন, আসলে এটা কার্টুন। হ্যাঁ আচ্ছা ইন প্যাকড ইন কার্টুনস ইন সাচ এ ওয়ে, এমন ভাবে দ্যাট ইচ কার্টুন হ্যাজ দ্য সেম নাম্বার অফ ফ্রুটস, মানে প্রত্যেক কার্টুনের মধ্যে সমান সংখ্যক, সেম নাম্বার অফ ফ্রুটস মানে সমান সংখ্যক ফ্রুটস থাকবে, ফল থাকবে। ইচ কার্টুন কন্টেইনস অনলি ওয়ান টাইপস অফ ফ্রুটস, মানে হচ্ছে প্রত্যেক কার্টুনের মধ্যে একই টাইপের ফ্রুট থাকবে, মানে যার মধ্যে আপেল থাকবে তার মধ্যে কমলা থাকবে না, নাশপাতি থাকবে না, যার মধ্যে নাশপাতি থাকবে তার মধ্যে অন্য কিছু থাকবে না। তার মানে প্রত্যেক এটা বলতেছে প্রত্যেকটার মধ্যে একই রকমের ফল থাকবে এবং এক সমান সংখ্যক। ওকে ফাইন। তারপর বলছে and no fruits is left unpacked, এবং কোনো মানে আনপ্যাকড কোনো ফ্রুট থাকবে না, মানে সোজা কথা কোনো ফ্রুট বাইরে পড়ে থাকবে না, মানে সব প্যাকড করা হয়ে যাবে। হোয়াট ইজ দ্য স্মলেস্ট পসিবল নাম্বার অফ কার্টুনস নিডেড ফর দ্য পারপোজ, মানে এই উদ্দেশ্য মানে এই কাজের জন্য সর্বনিম্ন কতগুলো কার্টুনের দরকার। এই যে এখানে সর্বনিম্ন সংখ্যা দেখে অনেকে লসাগু করে ফেলবে, লসাগুকে সর্বনিম্ন থাকে ভাই, সবসময় লসাগু মানে সর্বনিম্ন থাকেই, লসাগু হয় না, এই যে আজকে বুঝতে পারবেন। হ্যাঁ এবার বোঝার চেষ্টা করেন। আচ্ছা 120টা খেয়াল করেন, 100, এই যে এ ফর অ্যাপল 120, তারপর হচ্ছে ও ফর অরেঞ্জেস 240, হ্যাঁ পি ফর পিয়ার এটাতে হচ্ছে 150। ওকে ফাইন। এই যে 3 রকম ফল আছে, এই 3 রকম ফল আপনি এখন কার্টুনের মধ্যে ভরবেন এবং একটা কার্টুনের মধ্যে, যে ধরেন এটা হচ্ছে কার্টুন, এটা একটা কার্টুন, হ্যাঁ এটা একটা কার্টুন, এই কার্টুনের মধ্যে এবং এই কার্টুনের মধ্যে একই রকম ফল যাবে, মানে এর মধ্যে যদি আপেল ঢুকান অন্য কিছু ঢুকানো যাবে না, অথবা অরেঞ্জ ঢুকান অন্য কিছু ঢুকানো যাবে না, অথবা পিয়ার ঢুকান অন্য কিছু ঢুকানো যাবে না। হ্যাঁ এরকম তাহলে কয়টা মিনিমাম কয়টা কার্টুন লাগবে? হ্যাঁ এদিকে তাকান, এরকম মিনিমাম কয়টা কার্টুন লাগবে এই ফলগুলোকে প্যাক করতে, যাতে একটা ফলও বাইরে থাকবে না এবং প্রত্যেক প্যাকে কেবল একই রকমের ফল যাবে এবং প্রত্যেক প্যাকে কি যাবে? একই রকমের ফল যাবে এবং প্রত্যেক প্যাকে সমান সংখ্যক মানে সমান সংখ্যক ফল যাবে। হ্যাঁ এখন প্রশ্ন হচ্ছে
তাহলে এরকম কয়টা প্যাকেট লাগবে এটা যদি আমি বের করতে চাই, তাহলে আমার প্রথম কাজ হচ্ছে প্রত্যেক প্যাকেটে কয়টা ফল ধরে সেটা বের করতে হবে। এদিকে তাকান, প্রত্যেক প্যাকেটে কয়টা ফল ধরে আমি যদি সেটা বের করতে পারি, তাহলে তো আমি পেয়ে যাবো কয়টা প্যাকেট লাগে, তাই না? আগে কমন সেন্স অ্যাপ্লাই করেন যে আমার আসলে কি লাগে, এই ফলগুলোকে আমি প্যাকেট করতে চাচ্ছি, এর জন্য আমার কি লাগবে? এর জন্য লাগবে প্রত্যেক প্যাকেটের মধ্যে কয়টা ফল, প্রত্যেক কার্টুনের মধ্যে কয়টা ফল যায়, এটা যদি আমি কোনোভাবে বের করতে পারি, তাহলে আমি তো বুঝে পারবো যে এই 120টা করতে কয়টা কার্টুন লাগবে, এই 240টা করতে কয়টা কার্টুন লাগবে, 150টা করতে কয়টা কার্টুন লাগবে। আচ্ছা আমাকে বলেন তো, প্রত্যেক কার্টুনের মধ্যে যে যত সংখ্যক ফল যাবে সেই সংখ্যা দিয়ে যদি 120 ভাগ না যায়, তাহলে কিন্তু 120টা দিয়ে এই কার্টুন করা যাবে না। কিছু ফল থেকে যাবে, বাইরে থেকে যাবে না। মনে করেন আপনার কাছে মনে করেন যে 48টা ফল আছে, আপনি কার্টুন করতেছেন, এক একটা কার্টুনের মধ্যে 15টা করে ঢুকাচ্ছেন, তাইলে এই 48টা ফলের কার্টুন করলে কিছু ফল থেকে যাবে। কারণ প্রত্যেক কার্টুনে যদি 15টা ঢুকান, তাহলে 3 15 45, 3 কার্টুন হবে, 3টা ফল থেকে যাবে। বাট কোশ্চেনে বলা আছে নো ফ্রুটস লেফট আনপ্যাকড, কোনো ফ্রুটস আনপ্যাক থাকবে না, মানে সব ফ্রুটস যেন প্যাকের ভিতরে ঢুকে যায়। ইয়েস, এই জায়গায় হচ্ছে মূল কথা। তার মানে ফ্রুটসের যে সংখ্যা, সেই ফ্রুটসের সংখ্যাকে প্রত্যেক কার্টুনের মধ্যে যে যতগুলো ফ্রুট যাবে তাই দিয়ে যদি ভাগ না যায়, তাহলে ওই ফ্রুটসগুলোকে কার্টুন করলে ফল থেকে যাবে। তার মানে সোজা কথা, এই প্রত্যেক কার্টুনের মধ্যে যে পরিমাণ ফল ধরবে সেই সংখ্যা দিয়ে এই 120 যদি ভাগ না যায়, তাহলে কার্টুন করা যাবে না। তার মানে ফ্রুটসের মধ্যে যে সংখ্যাটা থাকবে, প্রত্যেক কার্টুনের মধ্যে যতগুলো ফ্রুটস নেবেন সেই সংখ্যা দিয়ে 120 ভাগ যেতে হবে। যেহেতু আপনি কমলাগুলোকেও কার্টুনে ঢুকাবেন, তাহলে কমলা যে কার্টুনগুলোতে ঢুকাচ্ছেন, তাই না? তো এই প্রত্যেক কার্টুনের মধ্যে যতগুলো কমলা দিবেন সেই সংখ্যা দিয়ে 240 ভাগ যেতে হবে, না হলে কমলাগুলো কার্টুন করা যাবে না। তাহলে প্রত্যেক কার্টুনের মধ্যে যতগুলো নাশপাতি থাকবে সেই সংখ্যা দিয়ে এই নাশপাতির পুরো সংখ্যাটা ভাগ যেতে হবে, না হলে নাশপাতিগুলো কার্টুন করা যাবে না। কার্টুন করলে লাস্টে 2-4টা থেকে যাবে। কিন্তু কোশ্চেনে বলছে নো ফ্রুটস লেফট আনপ্যাকড, কোনো ফ্রুটস আনপ্যাকড থাকবে না, বুঝছেন? এবার যেহেতু যে ফলই ঢুকান না কেন প্রত্যেক কার্টুনে সমান সংখ্যক ফল যাবে, ওই যে বলছে প্রত্যেক কার্টুনে একই রকম ফল এবং প্রত্যেক কার্টুনে সমান সংখ্যক ফল। তার মানে সোজা কথা, প্রত্যেক কার্টুনের মধ্যে যে পরিমাণ ফল এখানে দিবেন সেই ফলের সংখ্যা দিয়ে এটাকে ভাগ যেতে হবে, এটাকে ভাগ যেতে হবে, এটাকে ভাগ যেতে হবে। তাহলে প্রত্যেক কার্টুনের যে ফলের সংখ্যা সেটা আমাদের বের করা দরকার, তাহলে আমি কার্টুনের সংখ্যা পেয়ে যাবো, বুঝছেন? তাহলে প্রত্যেক কার্টুনের ফলের সংখ্যা এমন একটা সংখ্যা যা এই 120কে ভাগ করতে পারবে, 240কে ভাগ করতে পারবে, 150কে ভাগ করতে পারবে। ইয়েস, তাহলে প্রত্যেক কার্টুনে যে ফলের সংখ্যা সেই ফলের সংখ্যা দিয়ে এটা ভাগ যাবে, এটা ভাগ যাবে, এটা ভাগ যাবে। তাহলে যে জিনিসটা এই 3 জনকে ভাগ করতে পারে সে কি? সে হচ্ছে এদের গসাগু। আর এখানে বুঝতে হবে গসাগু কেন আমরা বের করবো। বলছে লাস্টে বলছে ফাইন্ড দ্য হোয়াট ইজ দ্য স্মলেস্ট নাম্বার অফ পসিবল নাম্বার অফ কার্টুনস, মানে এই কার্টুন মানে সর্বনিম্ন কত সংখ্যক কার্টুন। এবার আমাকে বলেন তো, কার্টুনের সংখ্যা সর্বনিম্ন তখনই হবে যখন প্রত্যেক কার্টুনের মধ্যে বেশি বেশি ফল ঢুকানো যাবে। ইয়েস, বোঝার চেষ্টা করেন। প্রত্যেক কার্টুনের মধ্যে যদি বেশি বেশি ফল ঢুকানো, যত বেশি ফল ঢুকাতে পারবেন তত কার্টুনের সংখ্যা কমে যাবে না? মনে করেন যে এক একটা কার্টুনে যদি 10টা ফল ঢুকান তাহলে তো অনেক কার্টুন লাগবে, কিন্তু এক একটা কার্টুনে যদি 50টা ফল ঢুকান তাহলে কার্টুনের সংখ্যা কম লাগবে না? ইয়েস, এখানে বলছে যে হোয়াট ইজ দ্য স্মলেস্ট নাম্বার অফ পসিবল নাম্বার অফ কার্টুনস, মানে সর্বনিম্ন কতগুলো কার্টুন লাগবে এই ফলগুলোকে প্যাক করতে। তার মানে কার্টুনের সংখ্যা সর্বনিম্ন হলে প্রত্যেক কার্টুনের মধ্যে সবচেয়ে বেশি বেশি ফল ঢুকাই দিতে হবে। ইয়েস, তার মানে এই কার্টুনের মধ্যে সর্বোচ্চ কতগুলো ফল ঢুকাইতে পারবো আমার টার্গেট থাকবে সেইটা, যাতে কার্টুনের সংখ্যা কম হয়। কারণ কোশ্চেনে বলছে হোয়াট ইজ দ্য স্মলেস্ট নাম্বার অফ কার্টুনস, কার্টুনের সংখ্যা সর্বনিম্ন কত হবে। আরে ভাইয়া, কার্টুনের সংখ্যা সর্বনিম্ন হতে হলে এই প্রতিটা কার্টুনের মধ্যে ফল বেশি ঢুকাইতে হবে। আর প্রতিটা কার্টুনের মধ্যে যে ফল ঢুকাবেন সেই প্রতিটা কার্টুনের মধ্যে যে ফল থাকবে সেই ফলের সংখ্যা 120, 240, 150 এই 3 জনকেই ভাগ করতে পারবে। তা প্রতিটা কার্টুনের মধ্যে যে ম্যাক্সিমাম ফল ঢুকাতে হবে টার্গেট, তাই না? ইয়েস, তার মানে প্রতিটা কার্টুনের মধ্যে ফলের যে সংখ্যা সেই সংখ্যাটা এদের 3 জনকেই ভাগ করতে পারবে। আর টার্গেট যেহেতু এর মধ্যে ম্যাক্সিমাম ফল ঢুকাতে দিব, কতগুলো ঢুকানো যায়। তার মানে প্রতিটা কার্টুনের মধ্যে যে ফলের সংখ্যা থাকবে সেটা হচ্ছে সর্বোচ্চ সংখ্যাটা, সেই সংখ্যা যে সংখ্যা এদের 3 জনকেই ভাগ করতে পারবে, তাই না? তার মানে প্রতিটা কার্টুনের মধ্যে যে ফলটা ঢুকাবেন সেটা ম্যাক্সিমাম সংখ্যা নিতে হবে, ম্যাক্সিমাম যে সর্বোচ্চ কত নিতে পারি, আর সেই সংখ্যাটা আবার এদের 3 জনকেও ভাগ করতে পারবে। তাহলে এর মধ্যে চিন্তা করতেছি সবচেয়ে বেশি সংখ্যক ফল ঢুকাবো, আবার সেই বেশি সংখ্যক ফলের সেই সংখ্যাটা এদেরকে ভাগ করতে পারে। তাহলে সর্বোচ্চ সংখ্যা এর মধ্যে ঢুকানোর চেষ্টা করতেছি ফল, আবার সেই সর্বোচ্চ সংখ্যাটা এদের 3 জনকে ভাগ করতে পারবে। তাহলে সর্বোচ্চ যে সংখ্যাটা এদের 3 জনকে ভাগ করতে পারে সে হচ্ছে এদের 3 জনের গসাগু। ইয়েস, তাই এদের গসাগু বের করতে হবে।
তাই 120, 240, 150 এদের গসাগু বের করবো। তো গসাগু দেখতে পাচ্ছি লাস্টে সবার 0 আছে, তার মানে সবাই 10 দ্বারা বিভাজ্য। তাহলে সবাইকে আগে 10 দিয়ে ভাগ করে ছোট করে ফেলাই। 10 দিয়ে ভাগ করলে 12, 24, 15, সবার লাস্টে 0 দেখে আমি বুঝছি যে 10 দিয়ে ভাগ যাবে, সুতরাং আগে 10 দিয়ে ভাগ করলে ছোট হয়ে যাবে। এবার দেখতে পাচ্ছি 2 দিয়ে যায় না, কিন্তু 3 দিয়ে যায়। 3 দিয়ে করলে 3 4 12, 3 8 24, 3 5 15। হ্যাঁ, আর কিন্তু সবাইকে ভাগ করা যায় এরকম কোনো সংখ্যা নাই। সুতরাং এই 10 আর 3 এই দুইটা গুণ করলে পরে আমি পেয়ে যাব এদের গসাগু। তাহলে 10 গুণ 3 30, তাহলে গসাগু 30। গসাগু 30 মানে কি? 30 মানে কিন্তু কার্টুনের সংখ্যা 30 না, আবার মারি দেন না। 30 আছে নাকি অপশনে? এই যে আছে, এই যে দেখছেন কি পরিস্থিতি। পরিস্থিতি কি? এই 30 হচ্ছে প্রত্যেকটা কার্টুনের ফলের সংখ্যা। ফলের সংখ্যা। তাহলে প্রতি কার্টুনে যদি ফলের সংখ্যা 30 হয়, তাহলে এরকম কয়টা কার্টুন লাগবে? এই 30 দিয়ে আমি 120 কে ভাগ করব, তাহলে আপেলের কার্টুন পাবো। 30 দিয়ে আমি 240 কে ভাগ করব, তাহলে আমি অরেঞ্জের কার্টুন পাবো। 30 দিয়ে আমি 50 কে ভাগ করবো, তাহলে আমি পিয়ার মানে নাশপাতির কার্টুন পাবো। তাহলে 120 কে 30 দিয়ে ভাগ করেন, 4 বার যাবে, তার মানে আপেলের কার্টুন হবে 4টা। এই 240 কে আপনি 30 দিয়ে ভাগ করেন, এটা এটা কাছে 3 8 24, তার মানে 8টা কার্টুন হবে হচ্ছে অরেঞ্জের। এই 150 কে আপনি 30 দিয়ে ভাগ করেন, এটা এটা কাটা 3 5 15, তার মানে 5টা কার্টুন হবে হচ্ছে পিয়ারের মানে হচ্ছে নাশপাতির। তাহলে অত মোট কার্টুনের সংখ্যা 5, আচ্ছা 9 9 আর 17, তাহলে 17টা কার্টুন এই যে ডি নাম্বার। আর প্রত্যেক কার্টুনের ফলের সংখ্যা 30টা। যদি কোশ্চেনে বলতো এরকম প্রত্যেক কার্টুনে সর্বোচ্চ কতটা ফল দেওয়া যাবে, তাহলে 30টা হতো। হ্যাঁ, এটা যদি কেউ না বোঝে যে ভাই লাস্টে বলছে হোয়াট ইজ দ্য স্মলেস্ট নাম্বার অফ কার্টুনস, আরে ভাই মানে কার্টুনের সংখ্যা সর্বনিম্ন। আরে কার্টুনের সংখ্যা সর্বনিম্ন হলে প্রতি কার্টুনের মধ্যে বেশি ফল ঢুকাইতে হবে, তাহলে প্রতি কার্টুনে সর্বোচ্চ কতগুলো ফল ঢুকাতে হবে সেটা আগে বের করব। আর তাহলে আমার স্মলেস্ট নাম্বার অফ কার্টুন আসবে। স্মলেস্ট দেখলেই সবাই গসাগু মেরে দেয়, আরে ভাই সরি লসাগু করে। এটা কি লসাগু অঙ্ক? এবার কি বুঝছেন? মাথা ঘুরে যাবে কেন? আচ্ছা, আর এগুলো ভাগ না করেও দেখেন, এই যে লাস্টে 4, এই 4 মানে যে 100 আপেলের 120টা আপেল ছিল না, তাহলে আপেলের কার্টুন 4টা, 240টা যে ফল অরেঞ্জের কার্টুন 8টা, 150 টাকার নাশপাতির কার্টুন 5টা। তাহলে এইগুলো যোগ করলে আপনি পাবেন মোট কার্টুনের সংখ্যা 4 আর 12, 12 আর 5 17, ওই যে শেষ। মাথা ঘোরার কিছু নাই, সহজ অঙ্ক, একেবারেই সহজ অঙ্ক। আচ্ছা, এর আগে আমি দেখে আসছি একটা অঙ্ক, 48 নাম্বার কোশ্চেন। দেখেন এই যে 48 নাম্বার কোশ্চেন। এ ফরেস্টার মানে একজন মালি, ফরেস্টার মানে হচ্ছে মালি বা বাগান যিনি করেন। হ্যাঁ, ওয়ান্টস টু প্লান্ট 66 কোকোনাট ট্রিজ, মানে 66টা হচ্ছে নারকেল গাছ, 68টা ডেট ট্রিজ মানে হচ্ছে খেজুর গাছ, এন্ড 110 পাম ট্রিজ মানে হচ্ছে তাল গাছ। হ্যাঁ, ইন ইকুয়াল সাইজ ইন রোজ, ব্র্যাকেটে এই যে দেখেন ইন টার্মস অফ নাম্বার অফ ট্রিজ। আচ্ছা, ইকুয়াল সাইজ, এই যে ইন ইকুয়াল সাইজড রোজ মানে কি জানেন? রো মানে হচ্ছে সারি, মানে একজন বাগান করে বা মানে বাগানি বা মালি, তিনি হচ্ছে বাগান করবেন, তার কাছে 66টা হচ্ছে নারকেল গাছ আছে, 88টা হচ্ছে খেজুর গাছ আছে এবং 110টা হচ্ছে তাল গাছ আছে। এই গাছগুলো দিয়ে তিনি একটা বাগান করবেন। সেই বাগানের বৈশিষ্ট্য হচ্ছে প্রত্যেক সারিতে সমান সংখ্যক গাছ থাকবে। এই যে ইকুয়াল সাইজড রোজ মানে প্রত্যেক সারিটা ইকুয়াল হবে, সমান হবে, প্রত্যেক সারি সমান হবে। সেই সমান হওয়ার ক্রাইটেরিয়া হচ্ছে দৈর্ঘ্যে না, মানে প্রত্যেক সারিতে ইন টার্মস অফ নাম্বার অফ ট্রিজ, মানে প্রত্যেক সারিতে গাছের সংখ্যাটা যেন সমান হয়, এই কথাটা বলছি। হ্যাঁ, অলসো হি ওয়ান্টস টু মেক ডিস্টিংক্ট রোজ অফ ট্রিজ। এর মানে হচ্ছে এই যে দ্যাট ইজ, এটা হচ্ছে দ্যাট ইজ মানে এটা দ্বারা মানে এই লাইনে যা বুঝাইছে সেটার ব্যাখ্যা এখানে আবার দিছে। দ্যাট ইজ অনলি ওয়ান টাইপ, এই টাইপ বানান ভুল আছে, TYP। হ্যাঁ, এটা বানান ভুল আছে, ঠিক করেন। ওয়ান টাইপ অফ ট্রিজ ইন অন রোজ, তার মানে প্রত্যেক রোতে কেবল এক রকমের মানে গাছ থাকবে, মানে যে রোতে তাল গাছ থাকবে সেই রোতে নারকেল গাছ থাকবে না, যে রোতে নারকেল গাছ থাকবে সেই রোতে অন্য গাছ থাকবে না। যেমন একটু করে আসলাম না, যে কার্টুনে আপেল থাকবে সেই কার্টুনে, মানে একই কোশ্চেন ভাই, একই কোশ্চেন, বুঝছেন? ওই সেম কোশ্চেন, ওখানে আমরা মানে ফলগুলো দিয়ে কার্টুন করছিলাম আর এখানে গাছগুলো দিয়ে রো করতেছি, একই কথা। আচ্ছা, ডিস্টিংক্ট মানে হচ্ছে আলাদা আলাদা। হ্যাঁ, হোয়াট ইজ দ্য নাম্বার অফ রোস রিকোয়ার্ড, হোয়াট ইজ দ্য নাম্বার অফ রোস, তাহলে এরকম কয়টা রো লাগবে, এরকম কয়টা সারি হবে, সারির সংখ্যা চাইছে ভাই, সারির সংখ্যা এরকম কয়টা সারি হবে। আচ্ছা, প্রথমে হচ্ছে কোকোনাট ট্রিজ, কোকোনাট কয়টা আছে? কোকোনাট হচ্ছে 66টা, আগে বোঝেন। তারপর হচ্ছে ডেট ট্রিজ কয়টা? 88টা। তারপর হচ্ছে পাম ট্রি কয়টা? 10টা, 110টা।
এখন এইগুলা দিয়ে আপনি একটা বাগান সাজাবেন, এই যে আপনার একটা বাগান, আগে অঙ্কগুলো বোঝাটাই জরুরি, বুঝছেন? এই বাগান সাজাবেন, এই বাগানে প্রত্যেক সারিতে সমান সংখ্যক গাছ যাবে, এই যে এই এক একটা ডট হচ্ছে এক একটা গাছ, হ্যাঁ, প্রত্যেক সারিতে সমান সংখ্যক গাছ যাবে, এবং যে সারিতে নারকেল যাবেন সেই সারিতে অন্য কিছু দেওয়া যাবে না। তাহলে ওরকম অঙ্কে বলছে এরকম কয়টা সারি হবে, অঙ্কে চাইছে এরকম সারির সংখ্যা, বলেনি যে প্রত্যেক সারিতে কয়টা গাছ যাবে, সেটা চাইনি। তাহলে এরকম সারি কয়টা হবে এটা যদি বের করতে চান, এবং অঙ্কে বলছে যে প্রত্যেকটা সারিতে সমান সংখ্যক গাছ, এবং যে সারিতে এক এক সারিতে কেবল এক রকমেরই গাছ থাকবে, তাহলে প্রত্যেক সারিতে যে গাছ থাকবে, তাহলে এরকম কয়টা সারি হবে এটা যদি বের করতে চান, তাহলে আপনাকে আগে বের করতে হবে প্রত্যেক সারিতে কয়টা গাছ আছে। প্রত্যেক সারিতে কয়টা গাছ আছে এটা যদি বের করে ফেলতে পারেন, তাহলে তো ভাই এই 66টা আপনি যদি কোনোভাবে বের করতে পারেন যে প্রত্যেক সারিতে কয়টা গাছ আছে, তাহলে এই 66টা গাছ দিয়ে কয়টা সারি হবে বের করে ফেলতে পারবেন না। ইয়েস, তাই আপনার প্রথম টার্গেট হচ্ছে প্রত্যেক সারিতে কয়টা গাছ আছে এটা যদি বের করতে পারেন, তাহলে এই 66টা গাছ দিয়ে কয়টা সারি হবে, 88টা গাছ দিয়ে কয়টা সারি হবে, 110টা গাছ দিয়ে কয়টা সারি হবে বের করে ফেলবেন, বুঝছেন? ইয়েস। এখন প্রত্যেক সারিতে গাছের সংখ্যা সমান, তার মানে আপনি খেজুর গাছ লাগালেও প্রত্যেক সারিতে গাছের সংখ্যা যা হবে, তাল গাছ নারকেল গাছ লাগালেও প্রত্যেক সারিতে গাছের সংখ্যা তাই হবে, হ্যাঁ, তাল গাছ লাগালেও প্রত্যেক সারিতে গাছের সংখ্যা তাই হবে। তাহলে প্রত্যেক সারিতে যে গাছের সংখ্যা, এদিকে তাকান, এই যে এই ডট চিহ্ন হট চিহ্ন দ্বারা আমি প্রত্যেক সারিতে গাছের সংখ্যা বোঝাচ্ছি। তাহলে প্রত্যেক সারিতে যে গাছের সংখ্যা, সেই গাছের সংখ্যা দিয়ে যদি 66 ভাগ না যায়, তাহলে তাহলে ওই সংখ্যক গাছ দিয়ে সারি সাজানো যাবে না। তাহলে লাস্টে কয়েকটা থেকে যাবে, গাছ থেকে গেছে। যেমন আপনার কাছে গাছ আছে মনে করেন যে 60টা, আপনি প্রত্যেক সারিতে লাগাচ্ছেন 8টা, তাহলে হবে না, লাস্টে কিছু থেকে যাবে। 27 56 7 সারি হবে, কিন্তু 4টা গাছ থেকে গেছে। তার মানে প্রত্যেক সারিতে যে গাছের সংখ্যা, সেই গাছের সংখ্যা দিয়ে যদি এই গাছ মোট গাছ সংখ্যা ভাগ না যায়, তাহলে ও প্রত্যেক সারিতে অত সংখ্যক গাছ লাগানো যাবে না। তাহলে প্রত্যেক সারিতে যে গাছের সংখ্যা, সেই গাছের সংখ্যা দিয়ে 66 ভাগ যেতে হবে। প্রত্যেক সারিতে যে গাছের সংখ্যা, কারণ এই যে যখন আপনি খেজুর গাছ লাগাবেন সেক্ষেত্রে কিন্তু প্রত্যেক সারিতে গাছের সংখ্যা কিন্তু একই, তাহলে প্রত্যেক সারিতে যে গাছের সংখ্যা সেটা দিয়েই 88 ভাগ যেতে হবে, না হলে হবে না, লাস্টে কিছু গাছ থেকে যাবে, বুঝছেন? তাহলে প্রত্যেক সারিতে যে গাছের সংখ্যা সেটা দিয়ে 110 ভাগ যেতে হবে, তার মানে প্রত্যেক সারিতে যে গাছের সংখ্যা হবে সেই সংখ্যা দিয়ে 66 ভাগ যাবে, 88 ভাগ যাবে, 110 ভাগ যাবে। তাহলে প্রত্যেক সারিতে গাছের সংখ্যা যেটা, সেটা দিয়ে এরা 3জনই ভাগ যাবে। তাহলে যে সংখ্যা এদের 3জনকে ভাগ করতে পারে সেই সংখ্যা এদের গসাগু, তাই এদের গসাগু বের করতে হবে। এদের গসাগু বের হলে কি বেরোবে? প্রত্যেক সারিতে গাছের সংখ্যা বেরোবে ভাই, প্রত্যেক সারিতে গাছের সংখ্যা বেরোবে, সারির সংখ্যা বেরোবে না, বুঝছেন? তাই ওদের গসাগু। ইয়েস, তার মানে এদের গসাগুই হচ্ছে 66, 88, 110, এদের গসাগুই হচ্ছে প্রত্যেক সারিতে গাছের সংখ্যা। তো গসাগু বের করেন, আমি দেখতে পাচ্ছি 2 দিয়ে এটা 63 যাবে, 2 দিয়ে আচ্ছা 2 দিয়ে এটা কত হচ্ছে, 2 দিয়ে এটা হচ্ছে 44, এটা হচ্ছে 55। আরে এটা কেন, এতে 11 দিয়ে ভাগ যায়, দেখতেই বুঝতে পারছি। আচ্ছা 2 দিয়ে করে ফেলছিলাম, 2 দিয়েই করেন। 2 দিয়ে হচ্ছে 33, 2 দিয়ে হচ্ছে 44, 44 দুগুণ 88, এটা 55 দুগুণ 110, এবার 11 যায়, দেখছেন সবাইকে 11 দিয়ে যায়, 3 11 33, 4 11 44, 5 11 55। তাহলে এই 2 দিয়ে সবাইকে ভাগ করতে পারছি আর 11 দিয়ে সবাইকে ভাগ করতে পারছি, তাহলে এই দুইটা গুণ করলে যা পাবেন সেটা হচ্ছে এদের গসাগু। আর এদের গসাগু মানে কি? এদের গসাগু মানে হচ্ছে প্রত্যেক সারিতে গাছের সংখ্যা। তাহলে 2 গুণ 11, তার মানে কি 22। তাহলে 22 কি? প্রত্যেক সারিতে গাছের সংখ্যা। তাহলে বলেন এই 66টা গাছ দিয়ে প্রত্যেক সারিতে যদি 22টা হয়, তাহলে 66কে 22 দিয়ে ভাগ করেন, তাহলে 3টা, তার মানে খেজুর গাছের নারকেল গাছের সারি হবে 3টা। এই 88টা গাছকে 22 দিয়ে ভাগ করেন, তার মানে খেজুর গাছের সারি হবে হচ্ছে 4টা, 4 22 88। এই 110কে 22 দিয়ে ভাগ করেন, তাহলে 5, তার মানে তাল গাছের সারি হবে 5টা। বলছে মোট কতটা সারি হবে? এই যে 3 সারি 4 7 সারি 7 5 12 সারি, তার মানে মোট হবে 12 সারি। এই দেখেন 22 অপশনে আছে, দেখছেন? এই যে গোছাগুছে 22, কারণ ওরা জানে যে কেউ 22 মারবে, কেউ এই 22 মারবে। প্রত্যেক সারিতে গাছের সংখ্যা 22টা। ইয়েস, আর সারি হবে 12টা। আপনারা কি বুঝছেন? এবার বলেন তো জিনিসটা মজা লাগতেছে না? মজা লাগতেছে না ব্যাপারটা? মানে ব্যাপারটা ইন্টারেস্টিং কিনা? তাহলে অতএব সারির সংখ্যা হচ্ছে কত? 12টা। সারির সংখ্যা হচ্ছে 3। এই যে আর দেখেন এখানে বোঝা যাচ্ছে, এই যে এই 66টা গাছ দিয়ে সারি হবে 3টা, এই 88টা গাছ দিয়ে সারি হবে 4টা, এই 110টা গাছ দিয়ে সারি হবে 5টা। তাহলে এইগুলো যোগ করলে মোট সারির সংখ্যা 5 আর 4 9, 9 আর 3 12। তাহলে মোট সারির সংখ্যা হচ্ছে 12টি। তাহলে মোট সারি 12টি। ব্যাস, বুঝলে মজা লাগবে, না বুঝলে ভাই এসব অঙ্ক পারবেন না, কেউ পারবেন না। যে বুঝবে না সেই অঙ্ক পারবে না, আসলে টাচই করতে পারবে না এই অঙ্ক। আচ্ছা এবার আমরা সলভ করব। আচ্ছা কত পর্যন্ত গেল? 47, 48, 49, 50। এবার আমরা র্যান্ডম প্রবলেমস 55তে যাব। 50
55-তে যাব ভাই। এগুলো সাধারণ অঙ্ক না, আজকে যেগুলো করাচ্ছে এগুলো সাধারণ অঙ্ক না, একটু অসাধারণ অঙ্ক। হ্যাঁ, আর এই অসাধারণ অঙ্কগুলো আপনাকে পারতে হবে। আমি আগের কোনো ব্যাচে এই সবগুলো অঙ্ক করাইনি। কেন করাইনি? কারণ আমি চাইছি যে মানে প্রিলির জন্য মানে প্রিপারেশন হয়ে যাক। আগে আমি যখন চাইছি যে প্রিলির জন্য প্রিপারেশন একসাথে, রিটেনের জন্য আলাদা করে পরে নিবে, কিন্তু এখন আমি চাচ্ছি যে প্রিলির সাথে যেন লিখিতর কনসেপ্ট 60% গ্রো করে যায়, যাতে একজন মানুষ যদি মনে করে যে আমার কাছে লিখিত কোর্স করবে না, সে নিজে নিজে লিখিত প্রস্তুতি নেবে, সে যেন পারে, সেই ব্যবস্থা করে দিচ্ছি এখন। এখন অনেকে আছে যে কম পড়তে চায়, ভাই আমার তো এত পড়া লাগবে না, আমি এত পারতেছি না, সে প্রাইমারি ব্যাচে গণিত ক্লাস করবে, ওখানে তো আমি এগুলো কিছুই দেখাবো না। আমাকে আমার ইনবক্সে একজন এরকম এই অঙ্কটা দিছিল, আমি একটু আপনাদেরকে বলে রাখি। সেটা হচ্ছে, আমি যখন যে চ্যাপ্টার সলভ করাচ্ছি তখন ওই চ্যাপ্টার রিলেটেড কোনো প্রশ্ন বিগত সালে কোথাও আসছে, বাট আমি ক্লাসে করাইনি, এরকম কোশ্চেন আমাকে যদি কেউ ইনবক্সে দেয়, আমি তাকে কিন্তু রাগ করি না। আমি যেগুলো ক্লাসে করাইছি সেগুলো ইনবক্সে দিবেন না, কারণ এগুলো তো করাইছি, ক্লাস দেখলে পাবেন। বাট আমি ক্লাসে করাইনি, হয়তো আমার কালেকশনে নাই, কিন্তু আপনি কোথাও কোনো বইয়ে পাইছেন যে এখানে বিভিন্ন সালে আসছে, সালের বাইরে না, কিন্তু সালে আসা কোশ্চেন যদি আমি ক্লাসে করাই না থাকি, এরকম কোনো কোশ্চেন যদি কেউ পান, আমাকে আপনারা ইনবক্সে দিয়েন, আমি সেইগুলা কালেকশন করে আপনাদেরকে আবার আমি ওইগুলার কি ক্লাস নিয়ে দিব। আমি এবার চাচ্ছি কোর্সটাকে এরকম ভাবে করতে যে আপনারা আমার কাছে পড়বেন, এখন পড়তেছেন মানে এইবারই শেষ, ব্যাপারটা এমন না। যদি নতুন নতুন কোনো কোশ্চেন বের হয়, সেইগুলো যেন আমাকে দেওয়ার পরে আমি সেইগুলোর উপর আলাদা ক্লাস দিতে পারি। এই সার্ভিসটা আমি এবার চালু করছি, আশা করছি আপনাদের এটা খুব কাজে লাগবে। ঠিক আছে? আচ্ছা, এবার দেখেন, আচ্ছা এবার দেখেন, এবার বলছে কোন 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 স্বাভাবিক সংখ্যা দ্বারা 346কে ভাগ করলে প্রতি ক্ষেত্রে 31 অবশিষ্ট থাকবে। তার মানে অপশনে যে সংখ্যাগুলো, একটু তাকান প্লিজ। এই কোশ্চেনটা আমাকে একজন ইনবক্সে পাঠাইছে যে স্যার আপনার শিটে এই বইটা নাই, এই অঙ্কটা নাই, করে দিন। আমি যেটা অ্যাড করে নিচ্ছি। হ্যাঁ, এগুলো এই ইংরেজি যে ম্যাথগুলো করালাম, এগুলো সব হচ্ছে ব্যাংকের ম্যাথ, এগুলো বিসিএস এর ম্যাথ না, এগুলো ব্যাংকের ম্যাথ। হ্যাঁ, কি হলো, শোনা যাচ্ছে? ঠিক আছে। দেখেন, এখানে বলছে কোন কোন স্বাভাবিক সংখ্যা দ্বারা 346কে ভাগ করলে প্রতি ক্ষেত্রে 31 অবশিষ্ট থাকবে। তার মানে 346 একটা সংখ্যা, এই 346কে আমি কোন কোন স্বাভাবিক সংখ্যা, স্বাভাবিক মানে ধনাত্মক পূর্ণ সংখ্যা, বুঝছেন, কোন কোন সংখ্যা দিয়ে এটাকে ভাগ করলে প্রতি ক্ষেত্রে 31 অবশিষ্ট থাকবে। মানে কি জানেন? মানে যদি 35 দিয়ে যদি ভাগ করি তাহলে 31 থাকবে, 40 দিয়ে যদি ভাগ করি তাহলে 31 থাকবে। আচ্ছা আমাকে বলেন তো, 346কে কিছু কিছু সংখ্যা দিয়ে ভাগ করব, ভাগ করার পরে 31 অবশিষ্ট থাকবে, এর মানে বোঝায় 346 থেকে যদি আমি 31 বিয়োগ করে ফেলি, তারপরে যে সংখ্যাটা পাবো সেই সংখ্যাকে ওই স্বাভাবিক সংখ্যা দিয়ে ভাগ করলে কোনো ভাগশেষ থাকবে না। ব্যাপারটা এরকম। ইয়েস, তাই 346কে ভাগ করার পরে 31 ভাগশেষ থাকবে, এইগুলা খুঁজে বের করা যতটা সহজ, তার চেয়ে সহজ এই 346 থেকে 31 বাদ দেওয়ার পরে যে সংখ্যাটা থাকবে, 346 থেকে 31 বাদ দিলে 315। তার মানে হলো সোজা কথা, কোন কোন স্বাভাবিক সংখ্যা দিয়ে 346কে ভাগ করলে প্রতি ক্ষেত্রে 31 অবশিষ্ট থাকবে, এটা যা বোঝায় কোন কোন স্বাভাবিক সংখ্যা দ্বারা 315কে ভাগ করলে কোনো ভাগশেষ থাকবে না, এই তাই বোঝায়। মানে সোজা কথা, কোন কোন স্বাভাবিক সংখ্যা, মানে ওই স্বাভাবিক সংখ্যাগুলো বের করতে বলছে না, যেগুলো দিয়ে এই 346কে ভাগ করলে প্রতি ক্ষেত্রে 31 অবশিষ্ট থাকবে, সেই সংখ্যাগুলো বলছে যে কোন সংখ্যাগুলো দিয়ে একে ভাগ করলে 31 করে ভাগশেষ থাকবে। তা আমি সেটা বের করবো না, যেহেতু 31 ভাগশেষ থাকবে, তার মানে এর মধ্যে 31 এক্সট্রা আছে, তাহলে এখান থেকে 31 বাদ দেওয়ার পরে যে সংখ্যাটা পাইছি, এই সংখ্যাকে যদি ওই স্বাভাবিক সংখ্যা দিয়ে ভাগ করি তাহলে কোনো ভাগশেষ থাকবে না, তাই না? তার মানে এই যে 315কে ভাগ করতে পারে যে সংখ্যাগুলো, সেটাই আমাদের উত্তর। কিন্তু মজার বিষয় হচ্ছে 315কে ভাগ করতে পারে কারা, সেটা বের করতে গেলেও আপনাকে এখন একটু টেকনিক জানতে হবে। কোন একটা, মনোযোগ দেন, খুব গুরুত্বপূর্ণ কথা বলতেছি, এতটাই ইম্পর্টেন্ট যে আপনার মন ভালো হয়ে যাবে। হ্যাঁ, মানে এতটাই মজার জিনিসটা। 315কে কোন কোন সংখ্যা ভাগ করতে পারে আমরা তাদেরকে বের করব, তাই না বিষয়টা? তাহলে তার জন্য 315কে ফ্যাক্টরাইজ করতে হবে। ফ্যাক্টরাইজ করা মানে এটাকে মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করতে হবে। মনোযোগ দেন, তাহলে এটাকে মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করতে হবে। সাকান, তাহলে 315কে মৌলিক উৎপাদকে বিশ্লেষণ, আরে ভাই মৌলিক উৎপাদকে বিশ্লেষণ মানে একে কেবল মৌলিক সংখ্যা দিয়ে ভাগ করতে হবে। তাকান, এদিকে তাকান। তাহলে প্রথম মৌলিক সংখ্যা 2 দিয়ে ভাগ যায় না, 3 দিয়ে যায়। হ্যাঁ, 3 দিয়ে যায়, 3 দিয়ে যায়, 3 দিয়ে 31, 3 10 30, 3 10 30, 3 দিয়ে যায়। কি করে বুঝলাম? অঙ্কগুলোর সমষ্টি 3 আর 1 4, 4 আর 5 9, 9 3 দ্বারা বিভাজ্য, মানে এই সংখ্যা 3 দ্বারা বিভাজ্য। 3 10 30 থাকলে 1, 1 এর পরে 5, 15, 3 5 15।
আবার 3 দিয়ে যায়, ইয়েস, এই যে 5 আর 1 6, 5 আর 1 6 অঙ্কগুলোর সমষ্টি 6, 3 দ্বারা বিভাজ্য, তাই না? তা 3 3 9 থাকলে 1 1 এর পরে 5, 15, 3 5 15, এবার 35 5 দিয়ে যায়, 5 সাথে 35। এই কাজটুকু আপনি করবেন। কোন একটা সংখ্যাকে কারা কারা ভাগ করতে পারে সেটা যদি বের করতে চান, সেটা যদি বের করতে চান, তাহলে ওই সংখ্যার মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করবেন, ঠিক আছে? ওকে, যতক্ষণ 3 দিয়ে যায় ততক্ষণ 3 দিয়ে, যতক্ষণ 2 দিয়ে যায় ততক্ষণ 2 দিয়ে, এরকম ভাগ করে মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করবেন। এইবার সবাই মনোযোগ দেন, এবার সবাই মনোযোগ দেন। এবার এই যে এখানে, এদিকে তাকান প্লিজ, এখানে যে যে সংখ্যা দেখতে পাচ্ছেন, এই যে পাশে, এই যে এখানে, এখান থেকে শুরু করে একদম শেষ পর্যন্ত এখানে যে যে সংখ্যা দেখতে পাচ্ছেন, এদের প্রত্যেকটা সংখ্যাই এই 315কে ভাগ করতে পারবে। এবং এই সংখ্যাগুলোর মধ্যে, এই সংখ্যাগুলোর মধ্যে যে কোনো 2টা বা 3টা বা 4টা মানে একাধিক সংখ্যা গুণ করলে যে ফলাফল পাবেন, সেই ফলাফলগুলো একে ভাগ করতে পারবে। ব্যাস, তার মানে এদের মধ্যে থেকে যে কোনো 2টা গুণ করেন, এই 3 আর 3 গুণ করলে হয় 9, এই 9 একে ভাগ করতে পারবে। এদের মধ্যে থেকে অন্য যে কোনো 2টা গুণ করেন, এই 3 আর 5 গুণ করলে হয় 15, এই 15 একে ভাগ করতে পারবে। এদের মধ্যে অন্য 3টা, এই 3 আর 7 গুণ করলে হয় 3 7 21, এই 21 ওকে ভাগ করতে পারবে। মানে সোজা কথা, এদের মধ্যে যে কোনো 2টা বা যে কোনো 3টা বা যে কোনো 4টা নিয়ে গুণ করে করে যে সংখ্যাগুলো পাবেন তারা প্রত্যেকেই একে ভাগ করতে পারবে। কিন্তু আমরা এইভাবে এই অ্যাপ্রোচে আগাবো না, এই অ্যাপ্রোচে আগাবো না। আমরা এখন দেখবো, একটু তাকান, এখন আমাকে বলেন তো, তাহলে 3 5 15, এই 15 কি একে ভাগ করতে পারে না? পারে। কিন্তু অপশনে কোথাও 15 নাই কেন? অপশনে কোথাও 15 নাই কেন? এর প্রশ্নের উত্তর দেন তো প্লিজ, দেখি কে পারে এই প্রশ্নের উত্তর দিতে। আমি বলতে চাচ্ছি 3 5 15, দেখেন এই 3 আর 7 গুণ করে, 3 আর 7 গুণ করলে 21, এই 21 কি এটাকে ভাগ করতে পারে না? ইয়েস। কিন্তু অপশনে কোথাও 21 নাই কেন বলেন তো, কেউ বলতে পারবেন? অপশনে 15 21, এই 3 আর 3 গুণ করলে হয় 9, হ্যাঁ, এগুলো নাই কেন? এগুলো নাই কেন? এগুলো, এই সংখ্যাগুলো কিন্তু 315কে ভাগ করতে পারে, কিন্তু এগুলো নেই কেন বলেন? এগুলো নেই কেন আমাকে বলেন, দেখি কে উত্তর দিতে পারে এগুলো নেই কেন। আমি পানির বিরতি দিচ্ছি 30 সেকেন্ড। হ্যাঁ, আরে পানি তো নেই। হ্যাঁ, আচ্ছা সরি, পানির বিরতি দিচ্ছি কিন্তু রুমে পানি নাই, পরে দেখবো। আমি দেখতে চাই কে উত্তর দেয়, দেখি এবার বুঝতে পারবো যে এই 21 15 9 এরাও একে ভাগ করতে পারে, কিন্তু এরা অপশনে নাই কেন? এরা নাই কেন? আচ্ছা, মেহেদি হাসান অন্না রয় বলছেন 31 অপেক্ষা বড় হবে। কেন 31 অপেক্ষা বড় হবে? কেন 31 অপেক্ষা বড় হবে বলেন? ইয়েস, কারণ এই সংখ্যাকে আমি সেই যে সংখ্যাগুলোতে ভাগ করব, ভাগ করার পরে 31 অবশিষ্ট থাকবে। আরে ভাই, কোনো কিছুকে যদি আপনি কোনো কিছু দিয়ে, মানে মনে করেন যে আপনি 17কে যদি আপনি 5 দিয়ে ভাগ করেন, তাহলে ভাগ করার পরে ভাগ শেষ হিসেবে কখনোই এই 5 বা 5-এর বড় সংখ্যা থাকতে পারে না, পারে না। কারণ 5কে এটা 3 বার যাবে, 3 5 15 থাকবে 2। তার মানে সোজা কথা, কোনো একটা সংখ্যাকে আপনি কোনো কিছু দিয়ে ভাগ করলে ভাগ শেষ হিসেবে অবশ্যই এর চেয়ে কম থাকবে। কারণ এখানে ভাগ শেষ হিসেবে যদি এর চেয়ে বেশি থাকতো তাহলে তো আরো একবার ভাগ চলে যেত। বোঝার চেষ্টা করেন। তার মানে 31 ভাগ শেষ থাকবে মানে কি? মানে যে সংখ্যাগুলো দিয়ে ভাগ করবো সেই সংখ্যাগুলো 31 হচ্ছে বড়, তাই 31 হচ্ছে ছোট যে সংখ্যাগুলো, এই যে দেখেন 21 15 9, এটা তো 31 হচ্ছে ছোট, তাই এরা একে ভাগ করতে পারলেও এই অঙ্কের উত্তর এরা না। বুঝছেন কিনা বলেন? হ্যাঁ, সবাই উত্তর দিচ্ছে, থ্যাংক ইউ ভেরি মাচ, সবাই ভালো বোঝে। ইয়েস, এইটাই। তার মানে এই যে এখানে যে সংখ্যাগুলো আছে এরাও একে ভাগ করতে পারে, কিন্তু এরা উত্তর না, কারণ এরা 31 হচ্ছে ছোট। যেহেতু আমরা ভাগ শেষ হিসেবে 31 থাকতেছে, সুতরাং যে সংখ্যাগুলো দিয়ে ভাগ করতেছি তারা অবশ্যই 31 হচ্ছে বড়। 31 হচ্ছে বড় না হইলে 31 থাকতো না। বুঝছেন? তাহলে এখন আমাকে বলেন, তার মানে এখন আমি একটা এদিকে তাকান, তার মানে এখন আমরা অপশনে যাব, অপশনে সোজা কথা অপশনে যাব। দেখেন 35, তার মানে এখন আমরা যে সংখ্যাগুলো বের করব, যে সংখ্যাগুলো আমরা এই 315কে ভাগ করতে পারে তারাই তো উত্তর, এবং সেগুলো 31 হচ্ছে বড়, সোজা কথা। তার মানে 31 অপেক্ষা বড় যে সংখ্যাগুলো 315কে ভাগ করতে পারে তারাই এই প্রশ্নের উত্তর। তাহলে 35 চারটা অপশনই 35 আছে, 35 দিয়ে চেক করার কোনো দরকার নাই। 315 এটা দিয়েও চেক করার দরকার নাই। আচ্ছা, এবার আমরা দেখি 40, এই যে 40 দেখেন তো 40, এই যে 40 তার মানে 40। এখন এই যে এর মধ্যে যে সংখ্যাগুলো আছে এইগুলোর মধ্যে
কোনো দুইটা গুণ করে কি 40 বানাতে পারেন? কোনোভাবে দেখেন তো 40 বানানো যায় কিনা? 40 বানানো যায়? কখনোই যাবে না। 40 বানানো যাবে না, 70 বানানো যাবে না, 110 বানানো যাবে না, 110 এগুলো বানানো যাবে না, এগুলো বানানো যাবে না। কেন যাবে না? কারণ 40, 110, 70 এরা হচ্ছে জোড় সংখ্যা, আর এখানে সবগুলো মৌলিক উৎপাদক বিজোড়। কোন বিজোড় সংখ্যা কতগুলো বিজোড় সংখ্যা গুণ করলে কখনো ফলাফল জোড় আসতে পারে না। তাহলে এর মধ্যে যে কোনো 2টা 3টা গুণ করলে কখনোই এই 40 জোড় সংখ্যা এগুলো আসবে না। তার মানে একটাই অপশন আছে, এই যে আমার, এই যে দেখছেন, তাহলে ডি নাম্বার অপশন ইজ রাইট। আর আমি যেভাবে করব, যেভাবে করার পরামর্শ দিব, আমি পরামর্শ দিব হচ্ছে, আপনি মনে করেন যে এদিকে তাকান, আমি পরামর্শ দিব হচ্ছে, মনে করেন যে 35, আপনার যে এখানে যে সংখ্যাগুলো আছে এর মধ্যে যে কোনো 2টা গুণ করে 35 বানানো যায় কিনা, 2টা বা 3টা গুণ করে যায়। এই যে 5 আর 7 গুণ করে 35 বানানো যাচ্ছে, তার মানে 35 একটা উত্তর। ঠিক আছে, 35 একটা উত্তর। এবার আমি দেখবো 40 বানানো যায় কিনা। 40 বানাতে হলে আমার কি কি লাগে, এদিকে তাকান। তো আমি দেখতে পাচ্ছি কোনো 2টা রাশি 40 তো হবেই না, তাই না? 40 বানাতে হলে কি কি লাগে? 40কে ভাঙেন না, 40কে ভাঙলে আর কি আসে? 40 5 গুণ 8, তাহলে 40 বানাতে গেলে 5 লাগবে, 8 লাগবে। তাহলে 5 এখানে আছে কিন্তু 8 নাই, তার মানে হবে না। তার মানে 40 দিয়ে হলো না, তার মানে এই অপশনটা চেক কি করবো, এটা বাদ। হ্যাঁ, এখন 45 পাওয়া যায় কিনা দেখি। 45 যেহেতু 3 অপশন আছে, এখানে আছে, 3 অপশন আছে, হবে 45 হয়। দেখেন 3 3 9, 5 9 45, 63 হয় কিনা দেখি তো। এই যে 3 3 9, 7 9 63, তবে 63 হচ্ছে। এখন 110 কেমনে পাবেন? 110কে কিভাবে লেখা যায়? 110 ইজ ইকুয়াল টু 22 গুণ 5। এই 22 কে আবার লেখা যায় 11 গুণ 2 গুণ 5। তার মানে সোজা কথা 110 বানাতে হলে 11 লাগবে, 2 লাগবে, 5 লাগবে। তো এখানে 5 আছে, 2ও নাই, 11ও নাই, তার মানে 110 হবে না। তাহলে 110 বাদ পড়ছে। তাহলে 110 বাদ পড়লে আমার আছে আর কি, এই যে এইগুলো আছে। 63 বানানো যায়, 70 বানানো যায়। 70 কেমনে বানাবেন? 70 মানে 7 গুণ 10, 70 মানে 7 গুণ 10, তাহলে 7 আর 10 মানে আবার 5 গুণ 2। তাহলে 70 বানাতে হলে 7 লাগবে, 5 লাগবে, 2 লাগবে। 7 আছে, 5 আছে, 2 নাই, তাহলে 70 বাদ। আমার কথা কি বুঝছেন? তাহলে এটাও বাদ। তাহলে একটাই অপশন আছে। মানে আমি বোঝাতে চাচ্ছি যে এর মধ্যে যে সংখ্যাগুলো আছে সেই সংখ্যাগুলো ভেঙে দেখবেন যে ওই সংখ্যাগুলো বানানোর জন্য কি কি লাগে সেইগুলো এখানে আছে কিনা। যদি থাকে তাহলে ওইটা আমাদের উত্তর, না থাকলে ওইটা বাদ পড়ছে। বুঝছেন কি ব্যাপারটা? হ্যাঁ, আর এখানে দেখেই বোঝা যাচ্ছে জোড় সংখ্যা আসবে না। সরি, এখানে আমি দেখেই বুঝতেছি যে এই অঙ্কের উত্তরে কোনো জোড় সংখ্যা আসবে না। কেন জোড় সংখ্যা আসবে না? কারণ এর যে মৌলিক ফ্যাক্টর সবগুলো বিজোড়। তা কতগুলো বিজোড় সংখ্যা গুণ করলে কখনো ফলাফল জোড় আসে না। তাহলে এদের মধ্যে 2টা বা 3টা বা সবগুলো গুণ করলে কখনোই জোড় আসবে না। তার মানে এর মধ্যে জোড় যেখানে আছে সেগুলো বাদ। এই যে 40 জোড় আছে, এটা বাদ করছে। 110 এগুলো বাদ, এই 70 বাদ। তো আমার 3টা অপশন তো বাদই পড়ে গেছে। তাহলে আমাদের ডি নাম্বার অপশন আছে। এ তো খুবই সহজ, তাই না? আর যদি মনে করেন যে যখন দেখবেন যে না সবগুলো অপশনেই জোর কোনো কিছু নাই, তখন আপনাকে কি করতে হবে? এইগুলো ভেঙে দেখতে হবে। মনে করেন 35 হবে কিনা এটা চেক করার জন্য 35কে ভাঙবেন। 35কে ভাঙলে পাবেন 5 গুণ 7। দেখেন এখন এই 5 আর 7 এখানে আছে কিনা। হ্যাঁ, 7 আছে, 5 আছে, ওকে ফাইন। তার মানে 35 একটা উত্তর। এবার 45কে ভাঙলে কি পাবেন? 5 গুণ 9। 9কে ভাঙলে আবার পাবেন 3, এই যে 3 গুণ 3। তাহলে 3 আছে, এই যে 3 আছে, এই যে 3 আছে, 3 আছে, 5 আছে, সব আছে, তার মানে 45 হবে। 63কে ভাঙলে পাবেন 7 9 63, 9 গুণ 7। এই যে 7 আছে, আর 9 সরাসরি না থাকলেও এই যে 2 জন গুণ করে 3 3 9 আছে। বুঝছেন? 9 সরাসরি না, এবার 3 3 গুণ করলে তো 9 আসে। ইয়েস, 315 তো হবেই, কারণ 315 দিয়ে তো যাত্রা শুরু করছিলাম। ক্লিয়ার হয়েছে কি ব্যাপারটা? ক্লিয়ার হয়েছে না? ব্যাপারটা ক্লিয়ার হয়েছে না? আচ্ছা, এটা র্যান্ডম প্রবলেমস 55 গেল না। আমি যা আশা করতেছি তা হচ্ছে না কেন? তো অনেক অঙ্ক থেকে গেল, শেষ করতে চাইছিলাম আজকে। আচ্ছা, আপনাদেরকে আমি একটা জিনিস বোঝাবো। আমি গত ক্লাসের আগের ক্লাসে আমি একটা জিনিস পড়ানোর সময় একটু মিস করে ফেলছি। সেটা হচ্ছে র্যান্ডম প্রবলেমস 40 এর ব্যাখ্যা। সবাই একটু মনোযোগ দেন। র্যান্ডম প্রবলেমস 40টা বের করেন। এই 40 নাম্বার যে কোশ্চেন, এটার ব্যাখ্যাটা আমি আপনাদেরকে একটু মানে ব্যাখ্যাটা প্রপারলি দিতে পারিনি। হয়তো এই কোশ্চেনে সমস্যা হবে না, কিন্তু কোথাও যে আপনি প্রবলেম ফেস করতে পারেন, আমি প্রবলেমটা সলভ করে দিব। এ রেড লাইট ফ্ল্যাশেস 3 times per minute and green light flashes 5 times in 2 minutes and at regular intervals. If both light starts flashing at the same time, how many times do they flash together in each hour? দেখেন, in each hour এই কথা
আর যদি প্রশ্নে থাকতো ইন 1 আওয়ার, এই দুইটা ভাষার মধ্যে একটু পার্থক্য, একটা স্লাইড একটা পার্থক্য আছে। যদি প্রশ্নটা হতো ইন 1 আওয়ার, তাহলে এদের লসাগু বের করে হ্যাঁ প্রতি ঘন্টায় যতবার আসে সংখ্যাকে আমি ভাগ করে যেটা পাতাম তার সাথে 1 যোগ করতাম। যদি ইন 1 আওয়ার আসে তাহলে 1 যোগ করতাম, বাট যখন বলছে ইন ইচ আওয়ার তখন আমরা 1 যোগ করব না, এই জন্য কিন্তু এই কোশ্চেনে 1 যোগ করছিলাম না, কিন্তু আমি বলছিলাম যে এখানে 1 যোগ করার কথা কিন্তু 1 নাই, এই জন্য 30 মারছি। আমি এক্সট্রিমলি সরি, এখানে এই কথাটা একটু ভুল ছিল মানে একটু ভাষাগত ত্রুটি, আমার একটু বুঝতে সমস্যা হয়েছে, আমি একটু বলে দিলাম। হ্যাঁ, এখন প্রশ্ন হচ্ছে এটা কেন হলো। দেখেন এখানে লসাগু কত বেরোচ্ছে, 3 টাইমস পার মিনিট, তার মানে 3 টাইমস পার মিনিট, তাহলে 60 কে 3 দিয়ে ভাগ করলে তার মানে প্রতি 20 সেকেন্ড অন্তর, এই যে এই রেড লাইটটা প্রতি 20 সেকেন্ড অন্তর বাজে। 5 টাইমস ইন 2 মিনিটস, মানে 120 সেকেন্ড, এটা 5 বার বাজে, তাহলে 5 বার জ্বলে, তাহলে প্রতি 24 সেকেন্ড অন্তর এরা হচ্ছে জ্বলে। আচ্ছা, ইফ বোথ লাইটস স্টার্টস ফ্লাশিং এট দ্য সেম টাইম, যদি দুইটা লাইট একসাথে জ্বলে ওঠে, হাউ মেনি টাইমস ডু দে ফ্লাশ টুগেদার ইন ইচ আওয়ার, তাহলে প্রতি ঘন্টায় তারা কতবার একসাথে জ্বলে উঠবে, তাহলে সর্বনিম্ন কত সময় পর দুজন একসাথে জ্বলে উঠবে সেটা কেমনে পাবো, এই দুইটার কি লসাগু, এই দুটার লসাগু না, তাহলে 24 আর 20-এর লসাগু কত হয়, তো দেখেন এটা 4 দিয়ে যায়, 4 দিয়ে 5 বার, 4 দিয়ে যায় 6 বার, আর যায় না, আর করা যায় না, তাই না? তাহলে এগুলা গুণ করলে লসাগু 5 6 30, 30 গুণ 4, 30 গুণ 4, 30 গুণ 4, 3 4 12, একটা শূন্য, 120। তার মানে প্রতি 120 সেকেন্ড পর প্রতি 120 মানে হচ্ছে 2 মিনিট, এদিকে তাকান, প্রতি 120 সেকেন্ড মানে 2 মিনিট না, প্রতি মিনিটে 60 সেকেন্ড, তো এটাকে 60 দিয়ে ভাগ করলে ইজ ইকুয়াল টু 2 মিনিট। তার মানে প্রতি 2 মিনিট পর এই দুইটা লাইট একসাথে জ্বলে উঠবে, তাহলে প্রতি 2 মিনিট পর এরা একসাথে জ্বলে উঠবে, তাহলে বলছে হাউ মেনি টাইমস ডু দে ফ্লাশ টুগেদার ইন ইচ আওয়ার, তাহলে প্রতি ঘন্টায় তারা একসাথে কতবার জ্বলে উঠবে, তাহলে প্রতি ঘন্টায় মানে 60 মিনিট, তাহলে প্রতি 2 মিনিট পর যদি একসাথে জ্বলে ওঠে তাহলে 60 মিনিটে কয়বার, এই 60 কে 2 দিয়ে ভাগ করলে 30 বার, তার মানে 30 বার তারা একসাথে জ্বলে উঠবে, 30 বার। কথা বুঝছেন? ইন ইচ আওয়ার, প্রতি ঘন্টায়। কিন্তু যদি এই কোশ্চেনটা আসতো ইন 1 আওয়ার, তাহলে ওই যে প্রথমে শুরুতে যে একবার জ্বলে উঠছিল না, সেটাই 30-এর সাথে 1 যোগ করে 31 বার নিতাম। কিন্তু যখন বলছে ইন ইচ আওয়ার, প্রতি ঘন্টায়, মানে এটা কন্টিনিউয়াসলি চলবে, যখন কন্টিনিউয়াসলি ঘটনাটা চলতে থাকবে, ইন ইচ আওয়ার মানে কি, এই 1 ঘন্টায় নাকি প্রতি ঘন্টায়, মানে কি এটা চলবে যতক্ষণ এটা চলতে থাকবে, এরকম প্রতি ঘন্টায় কতবার। আর ইন 1 আওয়ার মানে 1 ঘন্টায়, এই প্রথম 1 ঘন্টায় কতবার জ্বললো, পার্থক্য বুঝছেন? আর প্রতি ঘন্টায় মানে কি, এরা দিনের পর দিন প্রতি ঘন্টায় কতবার জ্বলবে, তখন আর 1 যোগ করবেন না। যদি কোশ্চেনে বলে তারা একদিনে কয়বার জ্বলবে, এদিকে তাকান, কোশ্চেনে যদি বলে যে তারা একদিনে কয়বার জ্বলবে, একদিনে, তাহলে 1 যোগ করতে হবে। কিন্তু যদি বলে তারা প্রতিদিন কয়বার জ্বলবে, তাহলে 1 যোগ করা যাবে না। প্রতিদিন মানে ঘটনা, আমি আবার বলছি, বাংলাটা বুঝে নেন, যদি ঘটনাটা কন্টিনিউয়াসলি চলতে থাকে তাহলে এটা বাংলা 1 যোগ হবে না। আর যদি কন্টিনিউয়াসলি না চলে, মানে একটা নির্দিষ্ট টাইম ফ্রেম বলে, যদি বলে যে 5 দিনে কয়বার জ্বলবে, তাহলে 1 যোগ হবে। কিন্তু প্রতিদিন কয়বার জ্বলবে, 1 যোগ হবে না, আমার কথা কি বুঝছেন? যদি বলে 30 মিনিটে কয়বার জ্বলবে, যোগ হবে না। কিন্তু যদি বলে প্রতি 30 মিনিটে কয়বার জ্বলবে, তাহলে 1 যোগ হবে। মানে ঘটনাটা যদি কন্টিনিউয়াসলি চলে, আপনারা কি বুঝছেন ব্যাপারটা? কন্টিনিউয়াসলি চলে। কিন্তু প্রশ্ন হচ্ছে, অনেকে বলে যে ভাই কেন এই কন্টিনিউয়াসলি চললে কেন 1 যোগ হয় না? আর কন্টিনিউয়াসলি যে ইন ইচ আওয়ার, প্রতি ঘন্টায় এটা চলবে, কন্টিনিউয়াসলি চলবে, মানে প্রতি ঘন্টায়, ইন 1 আওয়ার মানে 1 ঘন্টায়। আচ্ছা, এটা কেন হলো, এই জিনিসটা কেন হলো? আচ্ছা, ধরেন আমি একটা নতুন পেজ নিচ্ছি। মনে করেন যে আপনার কাছে একটা বাতি আছে যেটা হচ্ছে প্রতি 6 ঘন্টা পর জ্বলে, হ্যাঁ, একটা বাতি আছে সেটা প্রতি 4 ঘন্টা পর জ্বলে, না, একটা বাতি আছে 2 ঘন্টা পর জ্বলে, 2 ঘন্টা পর জ্বলে, একটা বাতি আছে 3 ঘন্টা পর জ্বলে, 3 ঘন্টা পর জ্বলে। তাহলে এরা দুইজন একত্রে জ্বলে উঠলো, এবার বললো তারপর এরা একদিনে, দেখেন একদিনে কয়বার জ্বলবে, কয়বার একসাথে জ্বলবে, ঠিক আছে? তাহলে মিনিমাম কত সময় পর দুইজন একসাথে জ্বলবে, এই 2 আর 3-এর লসাগু, 2 আর 3-এর লসাগু হচ্ছে 6, তার মানে প্রতি 6 ঘন্টা পর তারা একসাথে জ্বলবে। তাহলে একদিনে কয়বার জ্বলবে, একদিনে হচ্ছে 24 ঘন্টা, 24 কে 6 দিয়ে ভাগ করলে 4 বার,
4 বার। কিন্তু ওই যে বলছিল যে দুইজন একসাথে জ্বলে ওঠার পর পুনরায় কতবার জ্বলবে, তাই আমরা এই 4 এর সাথে ওই প্রথমে যে একবার জ্বলে উঠছিল 5 বার উত্তর কি 1 যোগ করতে হবে। যে প্রথমবার যে জ্বলে উঠছিল, অঙ্কে কিন্তু এইভাবে বলা থাকে যে প্রথমবার এক সূত্রে জ্বলে ওঠার পর একদিনে কয়বার জ্বলবে, তাহলে একদিনে জ্বলবে 4 বার। ওই যে প্রথমে জ্বলে উঠছিল একবার 5 বার যোগ করতে হবে। কিন্তু এই কোশ্চেন যদি বলতো যে একত্রে দুইজন জ্বলে ওঠার পর প্রতিদিন কয়বার জ্বলবে একত্রে, যদি বলতো প্রতিদিন কয়বার জ্বলবে, সেক্ষেত্রে আমরা উত্তর হিসেবে এই 4 বারই নিতাম, যোগ করতাম না। কেন এরকম হলো? আচ্ছা, প্রথমে এদিকে তাকান, এবার বুঝতে পারবেন। প্রথমে একবার জ্বললো, এই যে এইটা দ্বারা আমি বুঝাচ্ছি যে এরা জ্বলতেছে। প্রথমে একবার জ্বললো, এরপরে 6 ঘন্টা পর আবার জ্বলবে, এই যে দুজন একসাথে। এইটা দ্বারা কিন্তু আমি বুঝাচ্ছি একজন জ্বলতেছে এমন না, এই সিগন্যাল দ্বারা বুঝাচ্ছি যে এরা দুজন একসাথে জ্বলে উঠলো, তারপর 6 ঘন্টা টাইম দিল, আবার জ্বলে উঠলো, তারপর আবার 6 ঘন্টা পর আবার জ্বলে উঠবে, আবার 6 ঘন্টা পর আবার জ্বলে উঠবে, আবার 6 ঘন্টা পর আবার জ্বলে উঠবে, আবার 6 ঘন্টা পর আবার জ্বলে উঠবে। তাহলে এই যে প্রথম যে জ্বলে উঠছিল, এটা কিন্তু প্রথমে জ্বলে উঠছে, এর 6 ঘন্টা পর একবার, 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 এর 6 ঘন্টা পর একবার। তাহলে দেখেন, তাহলে এখান থেকে 6 ঘন্টা, 6 6 12 ঘন্টা, এই যে 6 ঘন্টা পর একবার জ্বলছে। এটা তো এমনিতে শুরুতেই জ্বলছে, এটা জ্বলার জন্য তার টাইম লাগে না, তাই না? তাহলে 6 ঘন্টা পর একবার, 6 ঘন্টা পর আরো 12 ঘন্টা পর 2 বার, 18 ঘন্টা পর 3 বার, 24 ঘন্টা পর 4 বার, আর এই যে শুরুর একবার 5 বার। বুঝছেন? এই যে এখান থেকে এইটুক 5 বার 24 ঘন্টায়, বুঝছেন? তাহলে একদিনে 5 বার। কিন্তু যখন বলছে যে প্রতিদিন কয়বার, এবার তাকায়েন প্লিজ, এবার তাকায়েন প্রতিদিন কয়বার। তাহলে প্রতিদিন যখন বলছে তখন এই প্রথমবার বাজলো, ঠিক আছে, তারপরে 24 ঘন্টা পর এবার এরপরে আবার 6 ঘন্টা পর আবার একবার, আবার 6 ঘন্টা পর আবার, আবার 6 ঘন্টা পর আবার 6 ঘন্টা পর আবার, ঠিক আছে। আচ্ছা দেখেন, তাহলে এই যে 24 ঘন্টায় 5 বার জ্বলছে, এখন এইটা কি আর পরবর্তী 24 ঘন্টা কাউন্ট হবে না? এটা কিন্তু পরবর্তী 24 ঘন্টা কাউন্ট হবে না, কারণ এই জিনিসটা আমার এখান থেকে 6 ঘন্টা পর জ্বলছে, সেই এই 6 ঘন্টা পর এটা কাউন্ট হয়েছে, তাহলে এইটা কিন্তু আর পরবর্তী 6 ঘন্টার সাথে কাউন্ট হবে না। তাহলে পরের 24 ঘন্টা যদি এখান থেকে 6 ঘন্টা পর একবার, তারপর 6 ঘন্টা পর 2 বার, তাহলে 6 ঘন্টা পর একবার, 12 ঘন্টা পর 2 বার, 18 ঘন্টা পর 3 বার, 24 ঘন্টা পর 4 বার। ইয়েস, তার মানে এবার কিন্তু একবার বেশি হলো না। মানে বিষয়টা হচ্ছে যখন প্রতিদিনের কথা বলবে তখন তো পরবর্তী যে দিনগুলো, সেই দিনগুলোতে তো আর প্রথমবার কাউন্ট হচ্ছে না, তাই না? তাই প্রতিদিনের কথা বললে ওইটা কাউন্ট না করে ওই একবার যোগ করা যাবে না। আপনারা বুঝলেন কিনা আমি জানি না। দেখেন, প্রতিদিন কয়বার জ্বলবে, তো প্রতিদিন মানে কি এই প্রথম একদিন, তারপর আর জ্বলবে না, তারপরের দিন, এরকম চলতেই থাকবে। তাহলে প্রতিদিন মানে প্রতি 24 ঘন্টায় কয়বার জ্বলবে, তাই তো? তাহলে প্রথম যখন আমি নিব, তখন প্রথমে তো একবার জ্বলছে, তাহলে এই প্রথমবার জ্বলার জন্য কোনো আমার কি লাগেনি, সময় লাগেনি। তাহলে একবার জ্বলছে জিরো সময়ে। তারপর 6 ঘন্টা পর একবার, মানে মোট 2 বার, 12 ঘন্টায় 3 বার, 18 ঘন্টায় 4 বার, 24 ঘন্টায় 5 বার। এই যে জ্বললো, এই জ্বলাটাকে এই 6 ঘন্টার মধ্যে কাউন্ট হয়েছে না, মানে এই 24 ঘন্টার মধ্যে কাউন্ট হয়েছে না? তাহলে পরবর্তী 24 ঘন্টার মধ্যে তো এইটা কাউন্ট হবে না, কারণ এটা তো আমার অলরেডি আগের বার প্রথম দিনের মধ্যে কাউন্ট হয়েছে। তাহলে 24 ঘন্টা শেষ। এবার পরবর্তী 24 ঘন্টা কয়বার? এই যে এই 6 ঘন্টা, 6 ঘন্টা পর একবার, 12 ঘন্টা পর 2 বার, 18 ঘন্টা পর 3 বার, 24 ঘন্টা পর 4 বার, শেষ। এর পরের, তার মানে এই যে কাউন্ট হলো, এটা তো পরের দিনের সাথে কাউন্ট হবে না, কারণ এটা তো আগের দিনের সাথে কাউন্ট হয়ে গেছে। হ্যাঁ, এই যে অনিক দত্ত ভালো কথা বলছে যে নির্দিষ্ট করে দিলে এক যোগ করা লাগবে না, তাই বুঝালাম অনিক দত্ত। নির্দিষ্ট করে দিলে এক যোগ করতে হবে, আর অনবরত চলতে থাকলে এক যোগ করা লাগবে না। আপনি উল্টা বলছেন। নির্দিষ্ট করে যদি দেয় যে একদিন, এদিকে তাকান, একদিনে কয়বার জ্বলবে, তাহলে একদিন বললে তো ভাই ওই প্রথমবার কাউন্ট করছিলাম আমরা, তাই না? একদিন বলছে মানে প্রথম একদিন, তার মানে প্রথমবার কাউন্ট নিতে হবে। যদি বলতে মানে একদিন বা 1 ঘন্টা, বা যদি বলে 5 দিনে কয়বার জ্বলবে,
তো 5 দিন যখন নেবেন, আপনার তো ফিক্সড 5 দিনের মধ্যে, তখন তো এটা কাউন্ট করছেন, শুরুতে তো এটা কাউন্ট করেই নিছেন, তাই না? তার মানে যখন ফিক্সড সময় বলে দিবে তখন একবার যোগ করতে হবে, ওই যে প্রথম যেটা। আর যখন অনবরত চলতে থাকবে তখন যোগ করা লাগবে না। বুঝছেন কিনা বলেন প্লিজ। আপনারা কি বুঝলেন না না বুঝলেন? এটা শোনেন, এটা কিন্তু সূক্ষ্ম ভাষাগত সমস্যা। এই প্রশ্ন পরীক্ষা রিয়েলি এটা কিন্তু যদি পরীক্ষা আসে অনেকে ভুল করবে। যদি সত্যি বলে যে প্রতিদিন কয়বার জ্বলবে, যদি এই প্রশ্ন সত্যি আসে অনেকেই ভুল করবে। যদি অপশনে দুইটাই থাকে, প্রতিদিন কয়বার জ্বলবে, তাহলে প্রতিদিন জ্বলবে কয়বার? 1 নাম্বার অপশন আছে 4 বার, 2 নাম্বার অপশন আছে 5 বার। যদি বলে প্রতিদিন কয়বার জ্বলবে, তাহলে আমি প্রতি 6 ঘন্টা পর পর এরা একত্রে জ্বলবে, তাহলে একদিনে 24 ঘন্টা, 24কে 6 দিয়ে ভাগ করলাম 4 বার, তার মানে প্রতিদিন 4 বার। শেষ, এখানেই শেষ। প্রতিদিন কয়বার? 4 বার। কিন্তু যখন বলে একদিনে কয়বার জ্বলবে, তখন এই 4 এর সাথে 1 যোগ করতে হবে। যদি বলতো 4 দিনে কয়বার জ্বলবে, তাহলে একদিনে 4 বার, তাহলে 4 দিনে 4 4 16 বার, আর ওই যে একবার যোগ করতে হবে, তাহলে 17 বার। তাহলে যখন টাইম ফ্রেম উল্লেখ করে দিচ্ছে, যে একটা নির্দিষ্ট টাইম ফিক্স করে দিচ্ছে যে এর মধ্যে কয়বার জ্বলবে, তখন টোটাল যেটা বেরোবে তার সাথে 1 যোগ করতে হবে, রাইট? আর যখন বলবে যে প্রতিদিন কয়বার জ্বলবে, মানে টাইমটা চলতে থাকবে কন্টিনিউয়াসলি, তখন কি 1 যোগ করা যাবে না। তাহলে আপনাকে যদি বলতো প্রতি 2 দিনে কয়বার জ্বলবে, প্রতি 2 দিনে কয়বার, প্রতি 2 দিনে কয়বার, তাহলে 1 দিনে 4 বার, 2 দিনে 8 বার, প্রতি 2 দিনে কয়বার, তার মানে এটা কিন্তু চলতে থাকবে। 8 বারই উত্তর, 9 বার নেওয়া যাবে না। জি জি জি। এই যে 1 যোগ কেন করছি না, এর কারণ হচ্ছে, আমি আশা করি যে এই ব্যাপারে এটা বুঝাইছি, যে কন্টিনিউয়াসলি যখন চলতেছে তখন এই যে 4 বার শেষ হয়েছে, এইটা আর পরবর্তী দিনের সাথে এটা কাউন্ট হবে না, যেটা এই যে শুরুতেই কাউন্ট হয়েছিল, এটা ওখানে কাউন্ট হচ্ছে না। তাই জন্য পরবর্তী দিনগুলোতে ওইটাই থাকবে। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, অনেক টাইম হয়ে গেছে, এখন মেলা অঙ্ক বাকি থেকে গেল। আর একটা ক্লাস নিতেই হচ্ছে, কিছু মনে করেন না, আসলে মানে ভালো করে বুঝাইতে গেলে একটু সময় লাগতেছে। হ্যাঁ, আর একটা ক্লাস লাগবে। আমরা আগামীকাল আমাদের ক্লাস বন্ধ ছিল, যদি এই সপ্তাহে আমি 2টা দিন মিস করছি, আমি আগামীকাল ক্লাস নিব, ঠিক আছে? তো আজকের মতো এই পর্যন্তই রাখবো। তার আগে একটা কথা বলি, আপনাদেরকে স্থানাঙ্ক জ্যামিতি একটু তাকান প্লিজ। যারা দেখবেন যে স্থানাঙ্ক জ্যামিতি, এই স্থানাঙ্ক জ্যামিতি থেকে ইদানিং বিভিন্ন জায়গাতে প্রশ্ন আসছে, সরল রেখার সমীকরণ, সরল রেখার ঢাল, হ্যাঁ ঢাল দ্বয়ের গুণফল, এরকম প্রশ্ন আসছে না স্থানাঙ্ক। তো এগুলা থেকে প্রশ্ন আসলে যেন আপনি 100% উত্তর করতে পারেন, এর জন্য আমি স্থানাঙ্ক জ্যামিতির উপর একটা লেকচার শিট তৈরি করছি, মোটামুটি 200 অঙ্কের মতো দিয়ে। কিন্তু অঙ্কগুলো খুবই সহজ, আমি আপনাকে 200 অঙ্ক অনেক ক্লাস লাগবে না, মোটে 3 থেকে 4টা ক্লাস লাগবে, তাহলে এর মধ্যে থেকে প্রশ্ন যেভাবেই আসুক, যেখানে আসুক আপনি পারবেন। এই জন্য জ্যামিতি গ্রুপে ক্লাস হবে এই সামনের সপ্তাহে। আমি আপনাদেরকে 3 দিন ক্লাস দিব, 3 দিন ক্লাস দিয়ে স্থানাঙ্ক জ্যামিতিটা শেষ করে দিব, যাতে এখান থেকে প্রশ্ন আসলে আপনার আর কখনো না আটকায়। হ্যাঁ, আর এই গ্রুপের যে ক্লাসটা হচ্ছে, এই পাটিগণিতের ক্লাস, আপনারা দেখবেন যে প্ল্যানের সাথে মিলছে না। অনেকে প্রশ্ন করছে যে ভাই, একজন আমাকে প্রশ্ন করছে যে ভাই আপনার প্ল্যানে লসাগু গসাগু লেখা 5টা, অলরেডি আপনি 13টা ক্লাস নিয়ে ফেলছেন, তাহলে ক্লাস কি বাড়বে? তো আমি বলছি যে ক্লাস বাড়ুক বা না বাড়ুক, আমি জ্যামিতি এবং বীজগণিতের যে ক্লাস, সেটা আমি মানে একদম অ্যাডভান্স লেভেল পর্যন্ত নিছি, মানে আগের এই 47-এ। তো পাটিগণিত অংশটা আমার 47-এ নেওয়া হয়নি, 46-এ নেওয়া ছিল। তো এই জন্য পাটিগণিত অংশটা আমি আপডেট করছি, এই জন্য পাটিগণিতের ক্লাস সংখ্যা বাড়বে, কিন্তু বীজগণিত জ্যামিতির ক্লাস সংখ্যা বাড়বে না, বরং কমে আসবে। তো যারা বীজগণিত জ্যামিতির ক্লাস যদি মনে করেন যে ভাই এটা তো টাইম একটু বেশি লাগতেছে, আমি আগে থেকে করব, তাহলে 47 গ্রুপ থেকে এবং জ্যামিতি গ্রুপ থেকে বীজগণিত জ্যামিতির ক্লাস করা শুরু করে দেন। বসে থাকবেন না আমার জন্য, আমি তো আবার পরে ক্লাস নিব, তখন করবেন, কিন্তু আমার জন্য কেউ বসে থাকবেন না যার ইমার্জেন্সি দরকার, যে এখন সেকেন্ড ইয়ারে পরে, থার্ড ইয়ারে পরে, তার সমস্যা নাই। কিন্তু যার অনার্স শেষ হয়ে গেছে, কেন আপনি লাইভ ক্লাসের জন্য ওয়েট করবেন? আপনার কাছে তো রিসোর্স আছে, এবং কোয়ালিটি রিসোর্স। আমি বললাম আমার ওই ক্লাসগুলো করলে পরে এর বাইরে কিছু আসার সম্ভাবনা প্রায় 0%। এত সুন্দর করে পড়াইছি, আপনি ক্লাস করলেই বুঝবেন। হ্যাঁ, আমি তো ক্লাস নিবই, যেহেতু পাটিগণিত ক্লাসটা খুব দারুণ করে নিচ্ছি, তাহলে একটু সময় তো বেশি লাগতেছে, বুঝতে পারছেন? যেন বসে না থেকে সপ্তাহে 3 দিন তো ছুটি পাচ্ছেন, ওই 3 দিন ওইগুলো করে ফেলবেন। তো আজকের মতো এই পর্যন্ত রাখছি, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ, শুভরাত্রি।